নমস্কার। আশাদ্বীপ প্রকাশনার উদ্যোগে দীপ হালদার এবং অভিষেক বিশ্বাসের লেখা বাংলাদেশের হিন্দু, হিন্দুর বাংলাদেশ এ বইয়ের প্রতি একটা আকর্ষণ তো আমার ছিলই। দীপ এবং অভিষেক বর্তমান বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে লিখেছেন ঠিক, কিন্তু আমার পূর্বপুরুষরাও সেই ওপার থেকেই তো আসেন, নোয়াখালীর ফেনীর বেগমগঞ্জ থানার জয়াক গ্রাম থেকে। বাবা জেঠু 1951-তে, তারপর 1964-র পর আর সকলে। ছোটবেলায় এইসব জায়গার কথা, গোয়ালন্দর কথা খুব শুনতাম। দ্বীপের মায়ের দেশ বগুড়া, আর বাবা যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের সময়তেও অর্থনীতি বিভাগে অধ্যাপনা করতেন, শ্রী দিলীপ হালদার, সে অর্থে আমারও শিক্ষক তুল্য। তাঁর বাড়ি ছিল ঢাকা। অভিষেকের পিতৃকুল যশোরে, মা অবশ্য এপারের। আরেকজনও মিলিয়েছেন আমাদের এক জায়গায়, অভিষেকের ঠাকুমা মানে আমার জেঠিমা, প্রয়াত স্মৃতিকণা বিশ্বাস, যাকে ওরা বইটি উৎসর্গ করেছেন। তিনিও ছিলেন নোয়াখালীর মানুষ। দেশ ছেড়ে আসার ভয়ঙ্কর স্মৃতির কথা আছে এই বইতে। যে সমস্যাগুলো ওরা চিহ্নিত করেছেন তা আজ বাংলাদেশের জ্বলন্ত সমস্যা। তাঁরা কারণ খুঁজেছেন কেন 90-এর দশক থেকে সহজ সরল মানুষদের একাংশের মনে একটা হিন্দু বিদ্বেষী মনোভাব সৃষ্টি করা হলো এর সবটাই। মুজিবুর রহমান, শেখ হাসিনার স্বপ্ন থেকে আমাদের সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশি মুসলিম অভিনেত্রী মিথিলার প্রেম, বা আরেক চিত্রাভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে ওদেশের সুপারস্টার শাকিব খানের প্রেমের গল্প আছে এখানে। আছে 71-এ অবাঙালি হিন্দুদের ওপরেও যে খড়গ নেমে এসেছিল তা নিয়ে প্রতিবেদন লেখা শাহিদুল হাসান খোকন। প্রযত্নে পড়ুন অভিষেকের শাহিদুল দা, দ্বীপের শাহিদুল ভাই, তার কথাও এসেছে। আবার 2001-এ বীভৎসভাবে ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা শীল, বা 2021-এর দুর্গাপুজোর কালে নিহত হওয়া যতন সাহার দিদি মুক্তার কথাও তারা উল্লেখ করেছেন। ইতিহাসের এক মামুলি ছাত্র হিসেবে আমার মনে হয় এটা একটা সমান্তরাল প্রক্রিয়া। 90-এর দশক থেকে সেদেশে যে মৌলবাদী শিক্ষা এক প্রকারে কায়দা কৌশল করে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, তাও কি সবাইকে ছুঁতে পারছে? গত বছর বিজয়া দশমীর দিন আমাদের পাড়ার ময়লা সংগ্রাহক বছর 24-এর শেখ মুকুল বলল, দাদা আজকে ঘর ডুবাতে কখন যাবা? ছোটোবেলায় সাতক্ষীরাতেই কত ডুবাইছি না সাতক্ষীরা। তবে পরিস্থিতি তো বদলাচ্ছিলই, না হলে কেন আমাদের পূর্বপুরুষদের শেষ অংশটা 64-তে আর মাতুল বংশের অবশেষ 1971-এ চলে এলেন? কেন শাহ আব্দুল করিমকে কেঁদে কেঁদে লিখতে হলো আগে কি সুন্দর দিন কাটাইতাম, বা মিলিয়া বাউল গান ঘাটু গান গাইতাম, বর্ষা যখন হইতো গাজীর গাই নাইতো? দেখুন, সব পাস্ট টেন্স হয়ে গেছে, অতীত। শাহ আব্দুল করিমের কালেই তখনই আইতো, গাইতাম, কাটাইতাম, মানে এখন আর নেই। শেষে বলি, সপ্তাহ দুয়েক আগে মালদা গেলাম। মেয়ের আবদার বাংলাদেশ বর্ডার দেখব। পুলিশের বন্ধুবান্ধব খুঁজে পৌঁছলাম মাহাদীপুর চেকপোস্ট। নোম্যান্স ল্যান্ডের দোরগোড়ায় দাঁড়ালাম। লোকের আসা যাওয়া চলছে। সঙ্গে বিএসএফের জওয়ান উত্তরপ্রদেশীয় ব্রাহ্মণ দেবলাল চৌবে। বাংলা জানেন না ধরে নিয়ে ওপারগামী এক হিন্দু পরিবারকে শুধলাম, কি হাল? উত্তর এলো হাসি মুখে, আমাগো চাপাই নবাবগঞ্জে তেমন কিছু নাই। সত্যিই নাই। আমার এক বৌদি আজ এই হলে আছেন, কলকাতার প্রতিষ্ঠিত এক চিকিৎসকের ঘরণী। তার বাবা দাদা আজও আছেন চাঁপাইতেই। আজই বলছিলেন, শেখর, আমার দাদুর উইলে 3 জন সাক্ষী না মুসলিম, বাবাকে দেখে রাখেন প্রতিবেশী মুসলিমরাই। আরও বললেন, সে দেশের ওই প্রবীণ মুসলিমরাই অনেকে আজ উদ্বিগ্ন 90-এর দশক থেকে মার্জনা করবেন, 90-এর দশক থেকে যে এক বিশেষ ধরনের শিক্ষাদান প্রক্রিয়া চালু হয়েছে ছোট ছোট মাদ্রাসা মক্তবের মধ্যে দিয়ে, তা নিয়ে তারা খুব উদ্বিগ্ন তাদের পরের প্রজন্মকে নিয়ে, যে শিক্ষার কথা আছে দীপ আর অভিষেকের বইতে। এতৎ সত্ত্বেও দীপদের বইয়ের অন্যতম চরিত্র লাভলি দেব, বিদ্যাসাগর কলেজে আমার পুরনো ছাত্র, চট্টগ্রামের দীপরাজ দাশগুপ্তরা তো আজও দেশটাকে তাদের প্রাণের বলেই ভাবেন।
ফি বছর বইমেলায় আসা দীপরাজ 15 দিন হলেই ফেরার জন্য ছটফট করে। কেন? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক নিয়েই তো তারা শেষ রক্ত বিন্দু দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন। আমাদের পূর্বপুরুষদের মতো চলে তো আসেননি। যদিও বাবা সারা জীবন দেশের বাড়ির কথা উঠলেই একটা স্বগতোক্তি করতেন, আহারে। কথাটা ছোট্ট, জ্বালাটা বিশাল। ঠাকুমার মুখে শুনতাম মানোয়ারার মায়ের কথা। মানোয়ারার মায়ের কথা খুব মনোলয়, মনোলয় মানে মনে পড়ে। তাই তো মাহাদীপুরে দেখা মানুষগুলো আজ বড্ড খেপেছে। ওই যে দেখবেন কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই স্লোগানটা যখন ওরা উচ্চারণ করেছে, সমাজবিজ্ঞান একটু আধটু পড়েছি তো, ওদের চোখগুলোর দিকে তাকাই। যখন সেদেশের সংখ্যালঘুরা এই স্লোগানটা দেন, চোখ মুখ দেখবেন কি অভিমান আদ্যন্ত সেখানে। যে অভিমান অনেকটা গবেষণা করে তুলে ধরেছেন দীপ আর অভিষেক। শেষ করেছেন ওরা চণ্ডীদাসে আস্থা রেখেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সাধারণ মানুষে মানুষে সত্যিই কি আছে সেই প্রভেদ? দীপ আর অভিষেকের বইয়ের মোড়ক উন্মোচন হলে সেই অনেকগুলো সত্য সামনে আসবে। এবার গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ। অনিরুদ্ধ ফুলের পাপড়ি দিয়ে বইগুলো ঢেকে রেখেছে। তো আমি স্যারকে বলি যে, স্যার, আমার দীর্ঘদিনের 20 বছরের অভিভাবক শ্রী অনুপ মতিলাল ইতিহাসের কৃতি ছাত্রও বটে, অমরেশ ত্রিপাঠীর ছাত্র, আরও অনেকের ছাত্র। দীপ এবং অভিষেকও একটু হাত লাগাবে। প্রকাশকও থাকবেন স্বরূপপ্রসাদ ঘোষ, শ্রী স্বরূপপ্রসাদ ঘোষ। উনি মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা। শ্রীমতী শঙ্করী হালদারকে প্রকাশককে একটু অভ্যর্থনা জানাচ্ছেন। আমি অনুরোধ করি অনিরুদ্ধবাবুকে দুটি বই ওদের হাতে তুলে দেবার জন্য, যাতে আরেকবার উদ্বোধিত হয়। মাসিমা কিছু বলবেন? আপনি কি বাংলাদেশের কোনো স্মৃতি থেকে কোনো কথা বলবেন? কিন্তু গোপালকে বাঁচাতে, মানে আমাদের বংশের প্রতিষ্ঠিত দেবতা গোপাল, তাকে বাঁচাতে আমরা প্রায় ওখান থেকে নিঃশব্দে পালিয়ে চলে এসেছি। তো ছেলে এটা নিয়ে কাজ করছে, আর আমার পুত্র সম, আমার ছোট ছেলেও বলা চলে ওকে, যে ওরা এটা নিয়ে কাজ করেছে, তাই জন্য আমি খুব খুশি। এবারে আমি শ্রী অনুপ মতিলালকে দু চার কথা বলার অনুরোধ করি। আজকে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। আসলে এই বইটি বিষয়ে বলার শেখর চমৎকার একটি লিখিত বক্তব্য পাঠ করলেন। এরপরে আর খুব বেশি কথা বলার নেই, আমার খুব বেশি জানাও নেই যে আরও কি বলা যায়। শুধু এইটুকু বলতে পারি যে আমাদের এই যে সমস্ত ঘটনা বলি, যা বিইং হিন্দু ইন বাংলাদেশে, আজ আমি বইটি পড়েছি একটু অল্প, তাতে যা আছে বাংলা বইটাতে এখন সবে পেলাম, এই সমস্ত ঘটনাবলীর কথা আমার বারবার মনে হচ্ছিল পড়তে পড়তে। সে নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে শেখ মুজিবের ৭১-এর বক্তৃতা, একটি চরিত্রের কথা শেখর বলেননি, যোগেন মণ্ডলের কথা ওরা চমৎকার করে বলেছেন। এবং এখানে অনেকেই জানেন যে আমাদের একজন বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায়, তিনি যোগেন মণ্ডলকে নিয়ে একটা অসাধারণ উপন্যাস লিখেছেন। তা এই যোগেন মণ্ডলের পর্বটিও ভারী চমৎকারভাবে ওরা লিখেছেন। এই সব কিছুর মূলে আমার বারবার মনে হয় আমাদের শিকড় দেশ ভাগের
শিকড়। এই দেশভাগ নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। যত ভেতরে যাওয়া যাচ্ছে তত এই শিকড়ের সন্ধান পাওয়া যাচ্ছে। আমার দেশে বিদেশে একটু ঘোরবার সৌভাগ্য হয়েছে। সর্বত্র দেখি দেশভাগের কথা যখন হয় তখন বিশেষ করে বাঙালিরা নয়, অবাঙালিরা, তাদের কাছে দেশভাগ মানে পাঞ্জাব। দিল্লিতে কথা বলি যখন, বিদেশে যখন গেছি কথা হয়েছে, তখন পার্টিশন মানে কিন্তু তাদের কাছে পাঞ্জাব, বাংলা নয়। বাংলার কথা কেউ জানেও না। পাঞ্জাবে একটি অসাধারণ পার্টিশন মিউজিয়াম হয়েছে, আমাদের এই রাজ্যে হয়নি। তবে একটা ডিজিটাল মিউজিয়াম সম্প্রতিকালে তৈরি হয়েছে। ঋতুপর্ণা রায় বলে একজন ইতিহাসের কৃতি ছাত্রী, তিনি তাঁর উদ্যোগে চমৎকার একটি ডিজিটাল মিউজিয়াম হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে সেটা দেখা যায়। আর সাম্প্রতিককালে আমার সহপাঠী বিখ্যাত ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় জয়ন্ত সেনগুপ্ত এবং ঋতুপর্ণাকে নিয়ে একটি চমৎকার বই লিখেছেন, দ্য লং হিস্ট্রি অফ পার্টিশন বলে। সেই বইটি অনেকের প্রবন্ধ, কিন্তু বিভিন্ন আঙ্গিকে। ফলে সেই বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে এবং আমার বারবার এদের বইটি পড়বার সময় মনে হচ্ছিল যে এই সব কিছুর শিকড় সেই সময়, যেটা অনেকটা পাওয়া যাচ্ছে স্মৃতিকণা বিশ্বাসের স্মৃতিচারণে, নোয়াখালীর 46 এবং 2021-এর যে স্মৃতিচারণ, যে ওরাল হিস্ট্রিকে নির্ভর করে ওনারা ওই অংশটির যে চমৎকার লিখেছেন, ওই লেখাটি খুব মর্মস্পর্শী। আমার খুবই ভালো লেগেছে লেখার ওই অংশটা। যোগেন মণ্ডলের অংশটাও অত্যন্ত ভালো। মুজিব যেখানে বলছেন যে বাংলাদেশ হিন্দুর নয়, বাংলাদেশ মুসলমানের নয়, যে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ তার। এই যে মুজিবের অসাধারণ বক্তৃতা 71 সালের, সেই বক্তৃতার পরেও কেন 90-তে শেখর যেটা বললেন, 90-তে কেন এরকম একটা মৌলবাদ তৈরি হচ্ছে? আসলে আবার বলি, শেখর সেটা স্পর্শ করেছেন, কিছু কিছু জায়গায় ছুঁয়েছেন। সেটা হচ্ছে যে সবাই তো নয়, সবাই তো এরকম মৌলবাদী নয়। কোথাও একটা চক্রান্ত আছে, যে চক্রান্তেই মৌলবাদ তৈরি হচ্ছে। সব মুসলমান মোটেই খারাপ নয়, তারা সকলে মিলে যে এই কাণ্ড করছেন একেবারে পুরোপুরি ডেডিকেটেড ফান্ডামেন্টালিজম তা কিন্তু নয়। কোথাও একটা চক্রান্ত আছে, যার জন্যে ইদানিংকালে যেসব ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। মাননীয় বিচারপতি একটু আগে বলছিলেন যে এখন খুবই অবস্থা সংকটজনক হয়ে গেছে, এবং কনভার্সন হচ্ছে, নানা রকম কাণ্ড হচ্ছে। তো এই যে অদ্ভুত সময়টা, এই সময়টাকে এরা ধরেছেন। এই সময় ওদের বই লেখার পরে যে মস্ত বড় ঘটনাটি ঘটে গেছে, সেই ঘটনাকে যদি মনে নাও রাখি, তাহলেও এই বইটি এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন পাঠকের কাছে। বঙ্গানুবাদটি পড়িনি, নিশ্চয়ই বঙ্গানুবাদটিও অত্যন্ত সুখপাঠ্য হবে। সেই বঙ্গানুবাদ পড়লে আরও ভালো লাগবে। ইংরেজিটিও চমৎকার, যে বিইং হিন্দু ইন বাংলাদেশ বলে যে বইটি ওরা ইংরেজিতে লিখেছেন, সেটিও চমৎকার। যেমন ইংরেজি চমৎকার, তেমনি ওদের ব্যাখ্যা বিশ্লেষণ ভারী চমৎকার। আমি পড়ে মুগ্ধ হয়েছি। আশা করছি যে এই বাংলা অনুবাদটি পড়েও পাঠক মুগ্ধ হবেন। ওদের এই ধরনের গবেষণার কাজ আরও বেশি করে হোক, এই আশা করে প্রকাশককে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার।
শ্রী অনুপ মতিলাল অনেকগুলো জায়গা ছুঁয়ে গেলেন, আমরা ঋদ্ধ হলাম। আগে জানতে চাইবো যে একজন সাংবাদিকের চোখে, আমি তো জানি সবটাই, যে অভিষেকের সঙ্গে বেশ কয়েকবার আপনিও বাংলাদেশে গেছেন, যাতায়াত করেছেন, বাংলাদেশি ইলিশের কিছু স্বাদ আমিও পেয়েছি, ভাগ। তো সাংবাদিকের চোখে বাংলাদেশকে আপনি কিভাবে দেখেছেন সাম্প্রতিক, যে 2-3 বছর আপনি নিজে গেছেন, আপনার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন সেটা? বাংলাদেশ মানে এর আগে 5ই আগস্টের আগেকার বাংলাদেশ আমার জন্য একটা এনিগমা। কারণ মানে আমি এই কথাটা অভিষেককে অনেকবার বলেছি, বইতেও লিখেছি এবং আমার লেখার সময়ও লিখি, যে বাংলাদেশ নিয়ে যদি মানে ইফ ওয়ান থিং ইজ ট্রু, দ্য এক্স্যাক্ট অপোজিট ইজ অলসো ট্রু। তো বাংলাদেশে দুর্গাপুজোর সময় আসছে, বাংলাদেশে কি দুর্গাপুজোর সময় মন্দিরের উপর, পুজো পান্ডালের উপর অ্যাটাক হয়? হ্যাঁ, হয়। বাংলাদেশে কি মুসলমানরা আর হিন্দুরা একসঙ্গে দুর্গাপুজো পান্ডালে বসে দুর্গাপুজো দেখেন? হ্যাঁ, দেখেন। এটা শুধু ঢাকা শহরে নয়, কলকাতা থেকে এবং ভারতবর্ষের অন্যান্য অংশ থেকেও অনেকে বাংলাদেশে যান। তারা বেশিরভাগ সময় ঢাকাতেই ঘোরাফেরা করেন, কিন্তু আপনি যদি বাংলাদেশের ভেতরে যান, যেরকম আমি আর অভিষেক গেছি, একদম সেই মাগুরা ডিস্ট্রিক্ট এবং তার ভেতরের মোহাম্মদপুর গ্রাম, সেই গ্রামে ছোট্ট পুজো, সেই পুজোতে দুর্গাপুজো, সেই পুজোতে গ্রামের বোরখা পরা মুসলিম মহিলা, তিনি এরকম একটা প্লাস্টিক চেয়ারে বসে খুব এক্সাইটমেন্টের সঙ্গে কিন্তু পুজো দেখছেন। এবং আমরা ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনার এটাতে, আপনি যে এই পুজো দেখছেন, এতে আপনার কোনো এটাতে কোনো ব্যারিয়ার নেই, রিলিজিয়াস ব্যারিয়ার নেই, বাড়ি থেকে কিছু বলা হয় না, বা ধরুন আপনাদের মসজিদে এটা নিয়ে কোনো আপত্তি জানানো হয় না? তার উত্তরে উনি খুব অবাক হয়ে বলেছেন যে না, কিন্তু এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা তো আমাদের বড় হওয়া একটা, বড় হওয়া বড় হয়ে ওঠার একটা পার্ট। এই কথাটা যখন আমি দিল্লিতে বলি, তখন আমার বন্ধু বান্ধব এবং সহ মানে আমার জার্নালিজম ক্যারিয়ারের যারা অনেক দিনের সঙ্গী, তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করেন যে তাহলে অ্যাটাকগুলো করে কারা? তো এটা খুব বড় প্রশ্ন, কারণ হয়তো পরের গ্রামেই সেই মন্দির, সেই পুজো পান্ডাল ভাঙা হচ্ছে। এবং এটা যে এবছর হবে বা 2021 সালে হয়েছে এটা নয়, অভিষেক জানে, আমরা গেছিলামও। 2022-এও অ্যাটাক হয়েছে পান্ডালের উপর, 2021-এও তো হয়েছেই, 2023-এও হয়েছে। 2023-এর অ্যাটাকটা খুবই মানে খুবই আমাকে খুবই অবাক করেছিল, কারণ 2024-এর জানুয়ারি মাসে, তো জানুয়ারির 7-এ ওখানে ন্যাশনাল ইলেকশন ছিল, কিন্তু 2023-এর অক্টোবর মাসেও দুর্গাপুজোর সময় কিন্তু কোঅর্ডিনেটেড অ্যাটাকস হয়েছে বিভিন্ন বিভিন্ন পান্ডালে। তো যেটা বললাম যে বাংলাদেশ একটা এনিগমা, যে বাংলাদেশে যদি একটা কথা যদি সত্য হয় বাংলাদেশের সম্পর্কে, তাহলে এক্স্যাক্ট অপোজিটটাও সত্য। কিন্তু এখন বোধহয় একটা কথাই সত্য হবে বাংলাদেশে, সেটা হচ্ছে যে মুজিবের যে লাইনটা আপনি বললেন, যে এদেশ হিন্দুদের নয়, এদেশ মুসলমানদের নয়, বাংলাদেশ তার, যে বাংলাদেশকে ভালোবাসে, সেইটা বোধহয় এখন আর এভাবে চললে আর বোধহয় হিন্দুদের বাংলাদেশ, বাংলাদেশের হিন্দু, ইনফ্যাক্ট এই বইটা যখন অভিষেক যখন পোস্ট করে ফেসবুকে, আমাকে ট্যাগ করে, অন্যদেরও ট্যাগ করে, তার নিচের কিছু কমেন্ট অভিষেক আমাকে স্ক্রিনশট পাঠায়। তার উত্তরটা এখানে দেওয়া যাবে না, কিন্তু সেই উত্তরটা দেখলে, সেই কমেন্টটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ বোধহয় এখন আর হিন্দুদের বাংলাদেশ থাকে, এটা অনেকেই চান না। অভিষেককে একটাই প্রশ্ন মনে হয় যে একেবারে যারা অ্যাকাডেমিশিয়ান, যাদের একেবারে আমরা একেবারে পিওর অ্যাকাডেমিশিয়ান, কাঠখোট্টা অ্যাকাডেমিশিয়ান, তারা সাধারণত এই ধরনের বিষয় একটু এড়িয়ে চলে। এই যেখানে একটা ধর্মের সুড়সুড়ি গন্ধ এসব আছে, ইচ্ছে করে খুব স্বচ্ছন্দ বোধ করতে দেখি না। তাহলে আপনার কাজের প্রেরণা কি ছিল, মোটিভেশন কি ছিল? এই জন্য আমাকে একাডেমিকরা ভালোবাসেন না হয়তো, আমি এমন একটা বিষয়ে লিখছি যেটা একাডেমিকরা খুব একটা লেখেন না। আমি 2021-এর পরে 2022-এ প্রথম বাংলাদেশ গেছি, এমনটা আমার পাসপোর্ট দেখলে দেখা যাবে। কিন্তু আসলে আমি বাংলাদেশ প্রথম গেছি বোধহয় 1996-97 সালে, ঠাকুমার গল্পে। প্রথমবার তো এমনি গেলাম, ফিজিক্যালি শারীরিকভাবে বাংলাদেশ গেলাম বর্ডার ক্রস করে। কিন্তু আমার কাছে ছোটোবেলা মানেই ছিল ঠাকুমার কাছে যশোরের গল্প শুনবো, ঠাকুরদার বাড়ির গল্প। আমার কাছে ওই যখন আমি
2-3-তে পড়ি, 4-এ পড়ি, অল্প অল্প করে ঠাকুমা শুয়ে শুয়ে একটা গল্প বলতো। তবে তখন ভয়ের গল্পগুলো বলতো না, তখন মূলত ঘুম পাড়ানি গল্প বলতো আমাকে। ভালো গল্প, সবুজ বাংলাদেশের গল্প, আমাদের বাড়ির গল্প, সবেদা বাগানের গল্প, নারকেল বাগানের গল্প। একটু বড় হতে হতে তারপরে ঠাকুমার কাছে আমি নোয়াখালীর দাঙ্গার গল্প শুনলাম। নোয়াখালীর দাঙ্গা ঠাকুমা নিজে প্রত্যক্ষ করেছিলেন। তবে আমার দুটো দুঃখের কারণ আছে। একটা হচ্ছে যে ঠাকুমাকে এই বইটা আমরা দেখাতে পারিনি। দীপদা আমার বাড়িতে যখন যায়, আমার পুরনো বাড়িতে নেতাজি নগর কলোনিতে, তো বাড়িতে যায় এবং ঠাকুমাকে দীপদা দেখতে পায়, ঠাকুমার সাথে কথা বলে। এখানে আমার ঠাকুমার আর দীপদার একটা ছবিও আছে। ঠাকুমা তখন কিছু কিছু জিনিস ভুলে ভুলে যাচ্ছে, তবুও স্মৃতি বেশ অটুট। ঠাকুমার শেষের কথাটা ছিল, ওরা তো এখনো বাংলায় কথা বলে ওখানে, সহজ কথা। ওই শেখরদা যে সমস্ত একাডেমিক ওয়ার্ল্ডের কথা বলছিল, তারা তো এত সহজ কথা খুব একটা বলেন না এমনিতে, যে বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, এই কথার মধ্যে কোনো চমৎকৃত হওয়ার মতো কিছু নেই, কোনো থিওরি নেই, একটা সহজ বিশ্বাস আছে যে জায়গাটা এখনো বদলায়নি। আমি ঠাকুমার বিশ্বাস ভাঙতেও চাইনি। তিনি তখন জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন, যে না ঠাকুমা, এখন আর জায়গাটা বোধহয় এক নেই। এবার শেখরদার প্রশ্নে আসি, যে আমি বিষয়টাতে কেন বেছে নিলাম, কারণ এই বিষয়টা আমার রোজকার বিষয় হয়ে গেছিলো, একটা আমার গল্পের বিষয় হয়ে গেছিলো। এবং এই বিষয়টা তো ঠিক আমি বাছিনি, প্রথম বিষয়টা দীপদার মাথাতে এসেছিল। দীপ হালদারের একটা বই বেরোয় 2019 সালে, ব্লাড আইল্যান্ড বলে, ওরাল হিস্ট্রি অফ দ্য মারিচ ঝাপি ম্যাসাকার বলে। তখন আমি যাদবপুরে পিএইচডি করছি, এবং আমার মরিচ ঝাপির উপরের একটা অংশ ছিল আমার পিএইচডির থিসিসে। তো এই বইটা পড়ি আমি, অসাধারণ লাগে। যে কোনো পিএইচডির ছাত্রের যা অভ্যেস, ওনাকে একটু ফেসবুকে খোঁজার চেষ্টা করি, কন্ট্যাক্ট নাম্বার পাই কি না। লেখকদের কন্ট্যাক্ট নাম্বার পাওয়া একটু ডিফিকাল্ট, পাই না। ফেসবুকে একটা মেসেজ করি, আপনি কি আমার সাথে একটু কথা বলতে পারেন এই বইটার বিষয়ে। উনি খুব প্রথম থেকে খুব হাম্বল মানুষ ছিলেন, আমায় বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই আমরা কথা বলতে পারি। এবং তারপরে একদিন উনি এর মধ্যে যেটা হয় যে ইন্দ্রজিৎ দা আমাকে একদিন বলে যে, আচ্ছা তুমি কি একটা রিভিউ করবে আনন্দবাজারের জন্য। আমি বলি কিসের জন্য, এটা ভয়ঙ্কর কাজ, আনন্দবাজার পত্রিকার জন্য রিভিউ করা মানে একটা মানে পাহাড় এসে পড়েছে আমার মাথায়। বললো না না, এই ব্লাড আইল্যান্ড বইটার উপরে রিভিউ করো। আমি রিভিউ করি, বেশ একটা বড় রিভিউ। ভেবেছিলাম আনন্দবাজার সচরাচর যা করতে পারে প্রায় পুরোটাই কেটে দিতে পারে। দেখলাম ইন্দ্রজিৎ দা একদম প্রচণ্ড সাহস নিয়ে গোটা রিভিউটা ছেপে দিলেন। তারপর প্রচুর গালাগাল খেলাম পরের দিন থেকে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, লেখকের মা ওই রিভিউটা পড়লেন এবং তিনি লেখককে, দিল্লি নিবাসী লেখককে জানালেন এরকম একটা রিভিউ বেরিয়েছে, পড়ো। এখান থেকে আমাদের সম্পর্কটা শুরু। এবং একদিন দীপদার পরের বইয়ের জন্য আমার একটা ছোট্ট, আমার থেকে একটু আমার মতামত জানতে চেয়েছিল, সেখানে বসে বলে আচ্ছা একটা বই লিখবে। আমি তখন আমার মানে 32-33 বছর বয়স, এরকম একটা বয়সের কাউকে একটা অফার দিচ্ছেন একজন, দুটো বই লিখে ফেলা একজন লেখক, একটা বই লিখে ফেলেছেন, একটা বই লিখবে। আমি আর বইটার বিষয়ই শুনিনি, বিশ্বাস করুন। বলেছিলাম হ্যাঁ লিখবো, কী ব্যাপার বলুন। বললো বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটা বই লিখবো। আমার মনে হয়েছিল এর থেকে ভালো তো আমার শেকড়কে, এর থেকে ভালো বোধ হয় আমার জল দেওয়ার আর কোনো উপায় নেই। মানে আমার শেকড়ে যদি জল দিতে হয় তাহলে এভাবেই দিতে হবে। আমি রাজি হই এবং 2022 থেকে আমরা যাত্রা শুরু করি। তবে একটা কথা আমি একটু দাবির সাথেই জানাচ্ছি, যে এই বইটা কিন্তু শুধুই মৌখিক ভাষ্য নয়, এই বইটার অনেকটা মৌখিক ভাষ্য। এই বইটার একটা বড় অংশ কিন্তু গবেষণা, এই বইটার একটা বড় অংশ আর্কাইভস ঘাটা, এই বইটার একটা বড় অংশ লাইব্রেরি ওয়ার্ক করা, এই বইটার একটা বড় অংশ পত্রপত্রিকা থেকে নেওয়া। ফলে এই বইটা আমার মনে হয়েছে মৌখিক ভাষ্য এবং গবেষণার একটা মিশেল। এই আমরা চেয়েছিলাম এই যে দুটো দিয়েই যেন আমরা মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারি। তবে হ্যাঁ, একটু পিচ্ছিল এই জায়গাটা, একটু স্লিপারি। অনেকে চোখ কুচকেছেন, নাক কুচকেছেন যখন এই বইটা লিখছি। এবং যখন এই বইটা নিয়ে সমাজ মাধ্যমে কোনো স্ট্যাটাস বা কোনো পোস্ট দিয়ে, এটা আমি আজকে এখানে বলছি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যতজন ওখানে কমেন্ট করেন তার চেয়ে একটু বেশি সংখ্যক লোক আমাকে মেসেজ করেন ফেসবুক মেসেঞ্জারে। তারা বইটা কিনে মেসেজ করেন, পড়ে মেসেজ করেন, খুব ভালো লেগেছে বলে মেসেজ করেন।
আমার এই ডাইকোটমিটাও ওই সমাজ বিজ্ঞানের ছাত্র শেখরদা বলছিলেন না, এটাও আমার মনে হয় একটু আমাকে বুঝতে হবে, সবাইকেই বুঝতে হবে, যে আমরা কেন এই এই সহজ বিষয়গুলোকে নিয়ে বলতে এত দ্বিধাগ্রস্ত। মানে আমরা মানে ওয়াই ডোন্ট উই কল আ স্পেড, আমাদের যেটা যেভাবে বলা উচিত সেভাবে আমরা কেন বলছি না। বাংলাদেশের একটা সম্প্রদায়ের মানুষ ভালো নেই, এবং সেটা 5ই আগস্টের পরে ভালো নেই এটা বললে কিন্তু পুরো সত্যিটা হয়তো হবে না। 5ই আগস্টের পরে একটা প্যান্ডেমোনিয়াম চলছে, কিন্তু 5ই আগস্টের পরে কি সবটা ভালো ছিল? সবটা ডেফিনেটলি ভালো ছিল না, তাহলে হয়তো এই বইটা লেখার আমাদের প্রয়োজন পড়তো না। আবার সবটাই কি একেবারে অন্ধকারের ছবি? না, আমাদের এই বইয়ের একটা বড় অংশ ঋষভ অনুবাদ করেছে অত্যন্ত দক্ষতার সাথে। ঋষভের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। ওখানটায়ও আমরা একটা অংশের যেমন নাম দিয়েছিলাম ফাটল, আপনারা যখন পড়বেন দেখবেন একটা অংশের নাম কিন্তু ফাটলের ঠিক উল্টো দিকটা, যেখানে একটা বন্ধুত্বের পরিবেশ রয়েছে, যেখানে একটা ভালোবাসার পরিবেশ রয়েছে, যেখানে একটা সহমর্মিতার পরিবেশ রয়েছে। কিন্তু দিনের শেষে যে বাংলাদেশ হয়তো মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, সেই বাংলাদেশটা আজ আর নেই। এখন কারা ফিরিয়ে আনতে পারবেন এই প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন, কিন্তু খুব কঠিন। আর 5ই আগস্টের পরের বাংলাদেশ বোধহয় মানে খুব নির্মম সত্যি। আমাদের এই বইটা আমরা যে সময়ে দাঁড়িয়ে লিখেছিলাম, আজকে বোধহয় বইটার প্রাসঙ্গিকতা আরও বেড়ে গেছে। আমরা যখন লিখেছিলাম বইটা, সেটা প্রাসঙ্গিক ছিল নিজের মতো করে। আমরা একদিন কথা বলছিলাম 5ই আগস্টের পরে, আমাদের খুব খারাপই লাগছিল যে আমরা যে সময়টার কথা বোধহয় লিখতে চেষ্টা করছিলাম, সেটা যে খুব অদূর ভবিষ্যতে এরম ভয়ঙ্কর সত্যি হিসাবে নেমে আসবে, সেটা আমরা কেউই বুঝতে পারিনি। ফলে আমার মনে হয় এটা সময় হয়েছে যে অ্যাকাডেমিশিয়ানদেরও এই বিষয়ে হাত দিতে হবে প্রয়োজনে। অ্যাকাডেমিশিয়ানদের আর এই সমস্ত কোনো বিষয় কোনো ছুতমার্ক রাখলে চলবে না বলেই আমার মনে হয়। অভিষেকের কথা একদমই ঠিক। এখন তো মানে খুব ব্যক্তিগতভাবেই মনে হয়, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করে যে তাহলে কি আমরা 1971 ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন? এত দোষারোপ আমাদের ওপর, এত রাগ আমাদের ওপর, তো আমাদের তো মনে হয় ভুল করেছিলাম আমরা। খুব মাঝে মাঝে মনে হয় যে সত্যি তোর ব্লান্ডার ছিল, আমরা পাশে না দাঁড়াতেই পারতাম, যার জন্য তো শরণার্থীর ঢল আমাদের এখানে নেমে পড়েছিল। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, কৌতূহল থাকে। উনি বোধহয় রেমেডির কথা জানতে চেয়েছিলেন, মানে আমরা কোনো এই রোগের কোনো মানে ওষুধ পেয়েছি কিনা আর কি। না, আমি আমি হ্যাঁ বুঝতে পেরেছি। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে আমরা যে ইতিহাসটা দেখতে চেষ্টা করেছিলাম, যে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশকে বুঝতে গেলে আমাদের প্রথমে দেশভাগ দিয়ে শুরু করতে হবে। শুধু দেশভাগ না, আমরা দেশভাগের আরেকটু আগের থেকে শুরু করেছিলাম। এখন দেখুন এই শুরুটার তো কোনো শেষ নেই। আমরা আমরা লাহোর অধিবেশন দিয়েও শুরু করতে পারতাম, আমরা আরও আগে থেকে শুরু করতে পারতাম, আমরা চিত্তরঞ্জন বাবুর সময় থেকে শুরু করতে পারতাম, বঙ্গভঙ্গ থেকে শুরু করতে পারতাম। তাই আমরা ভেবেছিলাম কোনো একটা পয়েন্ট ধরি। একটা পয়েন্ট হচ্ছে যে আমরা সেই জন্য ভেবেছিলাম যে 1946-এর সময়টাকে ধরি, কেননা ওই সময়টা খুব একটা টিউমাল্টের সময় ওই সময়টা। কেননা এদিকে কলকাতায় ডিরেক্ট অ্যাকশন ডে হচ্ছে, ওদিকে নোয়াখালীর দাঙ্গা হচ্ছে, এবং আমরা চেষ্টা করেছিলাম যে ওই নোয়াখালীর দাঙ্গা এবং ডিরেক্ট অ্যাকশন ডের পরের দেশভাগ হয়ে যাওয়ার থেকে আমরা যদি দেখাটা শুরু করি, তাহলে আমরা আজকের বাংলাদেশকে বুঝতে পারি কিনা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে হিস্টোরিক্যাল পার্টটা ছিল সেটা হচ্ছে 1971-এর সময়টা। তার কারণ এটা, এই যে 1971-এ, এবং আমাদের বইতে একটা জায়গায় রয়েছে 1971-এর একটা বড় অংশের মানুষ কিন্তু বাংলাদেশের স্বাধীন মানে বাংলাদেশ তৈরি হওয়াটা চাননি। এবং এটাও মাথায় রাখতে হবে, আমাদেরকে একজন বাংলাদেশের একটি নিউজ চ্যানেলের অফিসে বসে একজন খুব স্বনামধন্য মানুষ বলেছিলেন এটা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তিনি এবং তিনি ভারত সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ সম্মান পান। তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের এই আইডিয়াটার বিরুদ্ধে ছিলেন, বাংলাদেশ তৈরি হওয়ার বিরুদ্ধে ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে 71 বা 72-এর পরেই আবার বাংলাদেশে আসতে শুরু করে। অর্থাৎ যারা বাংলাদেশকে মানতেই চাইছিল না, যারা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের এই কনসেপ্টটাকে ভেঙে দিয়ে
পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ তৈরির এই ধারণাটাকেই মানছিল না, তারা কিন্তু ৭২-এর পরেই আবার আসতে শুরু করেন। আরেকটা খুব ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, যেটা আমার মনে হয় আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হচ্ছে মুজিবুর রহমানের ৭১-এর পরে বাংলাদেশ যে মুজিবুর রহমান দায়িত্ব নেওয়ার পরেই পারফেক্ট অবস্থায় চলে গেছিল তা কিন্তু নয়। তার কারণ মুজিবুর রহমানকেও কিন্তু ৭১-এর পরেই, বিশেষ করে ৭২-৭৩ এই সময় কতগুলো কম্পালশন অফ পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরেই প্রথম বেশ কয়েকটি দলকে নিষিদ্ধ করেন বাংলাদেশে, এবং যাদেরকে নিষিদ্ধ করেন তাদেরকে ৭৪ সালের মধ্যে উনি আবার রিইনস্টেট করেন, উনি সেই ব্যানটা তুলে নেন। এইটা খুব ইন্টারেস্টিং একটা প্রেক্ষিত আমাদের মনে হয়েছিল, যে চ্যাপ্টারটা আমরা 1971 নিয়ে লিখেছি, যে এই যে বাস্তবিক রাজনীতির কতগুলো বাধ্যবাধকতা, এটা কিন্তু মুজিবুর রহমানও এটার থেকে মুক্ত হতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের তৈরির সাথে সাথেই কিন্তু কতগুলো বীজ ছিল যে আজকের বাংলাদেশের যা আমরা অবস্থা দেখতে পাচ্ছি সেটাতে আসার। আর আপনার সেকেন্ড পার্টটাই ছিল রেমেডি। এটা মানে আমরা যে খুব রেমেডি মানে রেমেডি খোঁজার জন্য আমরা বইটা লিখিনি, আমরা বইটা লিখেছিলাম মূলত একটা ছবি তোলার জন্য। তবে হ্যাঁ, ছবিটার মধ্যে থেকে কিছু রেমেডি আমরা পেয়েছি। রেমেডিটা এরকম যে আমাদের এই বইয়ের লেখাতে বাংলাদেশে সবচেয়ে বেশি যে হেল্প করেছে তার নাম শাহিদুল হাসান খোকন, আমরা বহুবার এটা বলেছি বইতে। আমার মনে হচ্ছে এইটা যদি সবার মধ্যে আসে তাহলে বোধহয় ওটা একটা রেমেডি হতে পারে, যে দীপ হালদার এবং অভিষেক বিশ্বাসকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে লিখতে সাহায্য করবে শাহিদুল হাসান খোকন। এই ধারণাটা যদি বাংলাদেশে আরেকটু সচল হয়, যেটা খুব মুশকিল, আমার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে খুব সমস্যার, তাহলে বোধহয় ওটা সবচেয়ে বড় রেমেডি। আমরা শাহিদুলদার সাথে একসাথে বসে খেয়েছি, শাহিদুলদার আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে, এবং যেটা দীপদা আরও ভালো বলবে, দীপদা সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, আমার তো নেই একদম। আমি এখানে নোয়াখালীতে 2021-এর পুজোতে যে মুক্তা সাহার ভাই মারা গেছিল তার চোখের সামনে, আমরা একদিন বিকেলবেলায় তাদের বাড়িতে যাই নোয়াখালীতে। ঘটনাচক্রে সেদিন সকালে আমি শেখরদার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে পাঠিয়েছিলাম যে এটা তোমার বাড়ি, আমাকে ও সমস্ত ডিরেকশনস দিয়েছিল। এবং নোয়াখালীতে যখন আমরা বিকেলবেলায় যাই, দীপদার খুব একটা ভয় লাগছিল না, বিকজ সে এই ধরনের প্রফেশনাল হ্যাজার্ডসে অভ্যস্ত। আমি তো শিক্ষকতা করে জীবনযাপন করি, ফলে আমার খুব ভয় লাগছিল বিকেলবেলায়, আমার চারপাশটা দেখেই খুব ভয় লাগছে। এবং আরও ভয় লাগছে এটা ভেবে যে আমি 21 সালে দুর্গাপুজোয় কমিউনাল ভায়োলেন্সের ফলে মারা যাওয়া একজন মানুষের দিদির ইন্টারভিউ নিতে যাচ্ছি। এটা যদি আশপাশের লোকেরা জানতে পারে, মানে আমার মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর কিছু হতে পারে। বাড়ির লোককে বলিও নি যে বিকেলবেলায় ওখানে যাচ্ছি। কিন্তু ঘটনাচক্রে যেটা দেখা গেল, সেখানেও আমাদের মুন্না ভাই বলে একজন, তিনি ওখানকার আওয়ামী লীগের একজন নেতা, সম্ভবত মুন্নাই তার নাম, সে আসে এবং সে এসে খুব দায়িত্ব নিয়ে আমাদের সাথে বসে, আমাদেরকে কথা বলতে দেয়। আমার এখনও মনে হয় যে মুন্নাদা না থাকলে বোধহয় আমরা ওনার ইন্টারভিউটা নিতে পারতাম না, সম্ভবত একটু প্রবলেম হতো আমাদের ওই ইন্টারভিউ নিতে। তো এই শাহিদুল হাসান খোকনের মতো মানুষ বা মুন্নাদার মতো মানুষের সমস্যা হলো সংখ্যাটা অনেক কম। এই সংখ্যাটা যদি বাড়ে তাহলে বোধহয় এটা একটা রেমেডি হতে পারে, কিন্তু সেই সংখ্যা বাড়ার সম্ভাবনাও খুব কম। কেননা মুনতাসির মামুনদের মতো মানুষদেরকে গ্রেপ্তারির সামনে পড়তে হচ্ছে, তাদেরকে আটক করে রাখার কথা হচ্ছে আজকের বাংলাদেশে। ফলে আজকের বাংলাদেশ আরও একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি খানিকটা এই বাংলা সংস্করণের ভূমিকায় সেটা লেখার চেষ্টা করেছি, যে আজকের বাংলাদেশের অবস্থাটা আরও সমস্যার। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কোনো রেমেডি যদি থেকে থাকে সেটা ওইটাই, যে আমাদের ওই মানুষের পরিচয় যদি বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের ধর্মীয় পরিচয়কে ছাপিয়ে যেতে পারে, তাহলে সেটা বোধহয় একটা ওষুধ হতে পারে এই রোগের। তা আমার মনে হয়েছে পড়ে, ওরা তো বাস্তবটা তুলে ধরেছেন। আর সচেতনতাটা তো সব থেকে বড় ওষুধ। মানে আমরা যদি সচেতন হই তাহলে তো, এবং ওখানকার মানুষও যদি সচেতন হন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। কিন্তু এই প্রশ্নটা আপনাদের সবার নিজেকে করা উচিত। বাংলাদেশে যেটা হচ্ছে 5th অগস্টের পরে, সেটা তো নিশ্চয়ই দেখছেন খবরের কাগজে, সেটা তো ফেক নিউজ না। কতগুলো পোস্ট টুইটারে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে করেন, তাই না? আমরা তো অনেক দূর দেশের
জেনোসাইড বা ধরুন সেখানে যদি কোনো মাইনরিটি কমিউনিটির উপর অ্যাটাক হয় সেগুলো নিয়ে লিখি, এবং লেখাও উচিত। কিন্তু পাশের বাড়িতে যদি আগুন লাগে সেটা নিয়ে লেখা উচিত না? আমরা তো বাংলাদেশি হিন্দুরা যারা অ্যাটাক হন ঢাকাতে এবং ঢাকার বাইরেও, তাদের সঙ্গে তো আমি অনেকটা সময় কাটাই। ইনফ্যাক্ট বইটা লেখার পরে অভিষেকের হয়তো যাওয়া হয়নি বাংলাদেশে, কিন্তু আমাকে তো যেতে হয়, কারণ আমার এটা কাজ। তারা কিন্তু কলকাতার বাঙালিদের স্পেশালি খুব অবাক চোখে দেখেন যে আপনারা মানে আপনারা কি বুঝতেই পারছেন না কি হচ্ছে। তো এই প্রশ্নের কোনো উত্তর নেই। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যদি নিজেদের দিকে না তাকাই তাহলে আর মানে, তবে হোমল্যান্ড কার্ভ করা আমার মনে হয় যে ওটা তো অনেক বড় বড় কথা, কিন্তু আমার মনে হয় যে একটা যে এটা নিয়ে আমি লিখবো, যে বাংলাদেশে কিছু আনরেজিস্টার্ড হিন্দু পলিটিক্যাল পার্টি আছে, একটা দুটো, বেশি না। তারা এখন আমি জানি না কতটা সম্ভব, কিন্তু তারা চেষ্টা করছে সেটাতে রেজিস্টার্ড হওয়ার। তো সেইটা যদি হয় তাহলে মেবি প্লাস চট্টগ্রামে খুব বড় প্রোটেস্ট মার্চ হয়েছে, ঢাকাতেও হয়েছে, কিন্তু চট্টগ্রামে খুব বড় প্রোটেস্ট মার্চ হয়েছে, এত বড় প্রোটেস্ট মার্চ যে সেটা বিদেশি মিডিয়াও কভার করেছে। তো ভারতবর্ষের দিকে তাকিয়ে তো লাভ নেই, ভারতবর্ষের যা পলিসি সেটা তো দিল্লি ডিসাইড করবে। কিন্তু আমার মনে হয় ওদের নিজেদের সংঘবদ্ধ হওয়া উচিত, এবং ওদের নিজেদের অনেক একটা এক্সপ্যাট কমিউনিটি আছে, বাংলাদেশি হিন্দুদেরও আছে, ইউকেতে আছে, ইউরোপের অন্যান্য জায়গায় আছে, আমেরিকাতেও আছে। ওরা নিজেরা নিজেদের কথা বলুক, সেটাই একমাত্র উপায়, আর কোনো সলিউশন নেই। আমি যদি ঠিকভাবে বুঝতে পেরে থাকি আপনার প্রশ্নটা, তাহলে বলি যে ভারতবর্ষে যে পলিটিক্যাল চেঞ্জটা এসছে 2014 থেকে, সেই পলিটিক্যাল চেঞ্জের একটা এফেক্ট কিন্তু বাংলাদেশে আছে, বাংলাদেশি হিন্দুদের মধ্যে আছে। তারা মানে ঢাকাতে আমি বলবো না, ঢাকাতে যারা পড়তে আসে বা ঢাকাতে যারা বড় হয়েছে তারা হয়তো অতটা মানে শহরের তো একটা ভাষা আছে, তো সেই ভাষাটা অনেক অনেক চিজলড, অনেক অনেক সফিস্টিকেটেড, ইমিডিয়েটলি আপনি বুঝতে পারবেন না কার লিডিং কিরকম। কিন্তু যারা একটু গ্রামাঞ্চলে থাকে তাদের মধ্যে অনেকের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তাদের মধ্যে এই চেতনাটা খুব জেগেছে, এবং তারা এটা বলছে যে আমরা পালিয়ে আসবো না, বা মানে পালিয়ে ভারতবর্ষে আসবো না, বা পালিয়ে অন্য কোথাও যাব না, আমরা একটা রেজিস্ট্যান্স ফোর্স যেভাবেই হোক সেটা তৈরি করব। এখন সেটা কতটা সম্ভব হবে আমি জানি না, কারণ একটা তো ধরুন চিটাগংয়ে যেরকম হিন্দুদের পার্সেন্টেজটা অনেক বেশি, কিন্তু সব জায়গাতেও তো সেরকম না, কিন্তু সংঘবদ্ধ হয়ে আটকানো সেইটা। আবার এটার একটা কাউন্টারও আছে, অনেকে বলছে যে এখন যদি খুব একটা হিন্দু ফার্স্ট এরকম একটা কাউন্টার ফোর্স তৈরি হয় বাংলাদেশে, তাহলে হয়তো সেটা হিতে বিপরীত হবে। কিন্তু আমি এই চেতনাটা দেখেছি ওখানের কিছু হিন্দুদের মধ্যে এবং ইয়াং হিন্দুদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, যারা খুব বেসিক ব্যাপার, যেরকম ধরুন আহ, ওরা কিন্তু জল বলে না, ওরা পানি বলে, ঠিক আছে? তারপরে ওরা মানে ইসলামিক গ্রিটিং এর উত্তরটাও ইসলামিক গ্রিটিং এ দেয়। তো এটা খুব ন্যাচারালি হয়, এবং এটা ঠিকই আছে হওয়াটা। কিন্তু আমি এরকম অনেককে দেখেছি, তারা আমাকেও বলছে যে আপনি এভাবে কেন বলছেন, এটা তো আপনার গ্রিটিং নয়। মানে পরে বলছে আমাকে যে আপনি এভাবে কেন বললেন, এটা তো আপনার গ্রিটিং নয়। শোনা, একটা যেটা হয়তো তার আগের জেনারেশনের যে সাহসটা হয়তো ছিল না, বা যেভাবে হয়তো ভাবেও নি। দেখুন 71 একটা জেনারেশন আছে, কিন্তু এটা কিন্তু সত্যি। থ্যাংক ইউ, আপনি মুজিবের কথাটা বললেন। এটা ভারত ইনসিডেন্টলি এটা যে যে রাজনীতির কথা আপনি বলছেন, সেই রাজনৈতিক দলও কিন্তু এটা এত স্পষ্টভাবে বলে না। কারণ গত বছর একটা সিনেমা রিলিজ হয়েছে, মুজিব দ্য মেকিং অফ আ নেশন, সেটা ভারত সরকার আর বাংলাদেশ সরকার একসঙ্গে 60% বোধহয় বাংলাদেশ সরকার দিয়েছেন, এবং 40% ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেইটা রিলিজ হওয়ার আগে 6 জনকে দেখানো হয়েছিল, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং আমি সেখানে আমার ডিসেন্টিং নোট দিয়েছিলাম, যেটা অত্যন্ত জঘন্য একটা সিনেমা। আমি শুধু নোট দিইনি, আমি প্রিন্টে লিখেও ছিলাম। কিন্তু সেটা কিন্তু আমাদের সরকার এবং আমাদের এই কারেন্ট বিজেপি গভর্নমেন্ট সেটাকে পাশ করেছেন, এবং সেটা হেল্প করেছেন শ্যাম বেনেগাল, সে সিনেমাটা ডিরেক্টর। এবং সেখানে কিন্তু আমি জানি না দেখেছেন কিনা সিনেমাটাতে বলা হচ্ছে যে 1946-এ যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হচ্ছে, সেটাতে মানে মুজিব সুরাবার্দিও সেটা নিয়ে খুব দুঃখিত, এবং সুরাবার্দি মুজিবকে বলছেন যে দেখো সবাই তো আমাকে ব্লেম করছে, এটা কি হয়ে গেল। তো যারা একটু একটু হিস্ট্রি পড়েছে সেই সময় তারা জানবেন যে ব্যাপারটা ঠিক সেরকম হয়তো হয়নি। তো সেখানে কোনো গোপাল মুখার্জির কোনো উল্লেখ নেই, মানে ইট ইজ অ্যাজ ইফ একটা সবাই এটাতে দোষী, এবং
মানে সুরাবর্দি সাহেবকে সেখানে ভিকটিম করা হচ্ছে। বাট যেটা আপনি জিজ্ঞেস করলেন, একটা চেতনা এখন আছে ওদের, স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু আছে। সেটা সেটা পজিটিভ হবে ওদের জন্য না নেগেটিভ হবে সেটা আমি জানি না, সেই উত্তরটা আমি দিতে পারবো না, কিন্তু আছে। এবং আমি ওখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা বদলেও যে একটা হয় সেটাও ইকুয়ালি ড্রাকোনিয়ান, সেটা থাকা সত্ত্বেও ওখানে ফেসবুকে কিছু ইয়াং বাঙালি হিন্দু এমন এমন পোস্ট করেন যেটা দেখে আমার ভয় হয় যে এই বোধহয় তুলে নিয়ে গেল ওখানকার পুলিশ, যেটা আমাদের অনেকেও হয়তো এখানে করতে সাহস পাবে না কলকাতাতে, কিন্তু সেটা ওরা করে। তো সেই চেতনাটা একটা আছে ওদের মধ্যে। আমার অরিন্দমদাকে শুধু একটা জিনিস বলার যে আমাদের কিন্তু মুজিবকে গ্লোরিফাই করার আলাদা করে কোনো একেবারেই কোনো ইচ্ছে ছিল না। এবং আপনি যদি বইটা পড়ে থাকেন দেখবেন আপনি যে জিনিসগুলোর কথা বলতে চাইলেন সেটা আমরা লিখেছি বইতে। কিন্তু আমরা যেটা বলতে চেয়েছিলাম যে মুজিবের প্রজেকশনটা এভাবে রয়েছে বাংলাদেশে, কিন্তু আপনি একটা প্রশ্ন করেছেন সেটাতে আমার দীপদা যেটা বলেছে আমি একটা শুধু সংযোজন করি, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের একটা সমস্যার জায়গাও আছে। সেটা হচ্ছে যে কোনো দেশেই যদি কেউ একটা মানে রাজনীতির একটা খুব সুন্দর পাশা হয়ে যায়, সেটাও কিন্তু একটু সমস্যা। রাজনীতি তো বিষম বস্তু অনেক ক্ষেত্রেই। বাংলাদেশের হিন্দুরা ওখানকার হিন্দু নেতাদের জন্য একটা রাজনীতির ভালো খাদ্য, এটা আমরা না দেখেছি। দীপদা এগ্রি করবে, এবং আমরা বহুবার কথা বলতাম ওখানের বেশ তাবর হিন্দু নেতাদের সাথে আমাদের কথা হয়েছে। ধরে নিন বিএনপির খুব নামজাদা একজন নেতা, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি সম্ভবত 88 সময়ের সরকারের মন্ত্রী ছিলেন বাংলাদেশে। তার সাথে আমাদের কথা হয়েছে। নিতাই রায়চৌধুরী বইতেই আছে, ফলে আমাদের নাম লুকানোর কিছু নেই। আমরা বুঝেছি যে এনারা না বেশ ভালো আছেন। মানে এনারা ঢাকেশ্বরীতে পুজো দেন, সন্ধেবেলা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, দশমীর আড্ডা হয়। এনাদের কাছে বাকি ওই 7.5% হিন্দুর রোজকার সমস্যা খুব বেশি ইন্টারেস্টের বিষয় নয়। মাঝে মাঝে হিন্দু বৌদ্ধ ওই ঐক্য পরিষদ যেটা হয় সেই ব্যানারে কিছু প্রেস কনফারেন্স করতে হয়, তারা সেটা করেন। এবং এনারা প্রচুর পয়সা কড়ির মালিক। মানে আমার একটু সমস্যা আছে এই ধরনের কথাগুলো এই মঞ্চ থেকেই বলে ফেলা, কোনো অসুবিধা নেই তাতে। এনাদের প্রচুর এনারা বিত্তশালী মানুষ ওখানকার, কিন্তু একটা বড় অংশের মানুষ তো তা নয়, তা নেই তাদের। এনারা খুব একটা ভাবিত নন, এবং আমি আপনাকে বলছি এনারা কোনোদিন ফিরে আসবেও না। এনাদের আলাদা করে রেজিস্ট করারও দরকার নেই, এনারা কিন্তু ওখানে থাকবেন, বিকজ এনারা ভালোই আছেন। মানে ধরে নিন বিএনপির জামাতের সাথে জোট ছিল, সেই বিএনপিতে মানে আমাকে যেদিন প্রথম দীপদা পরিচয় করিয়ে দিয়ে বললো ইনি হচ্ছেন বিএনপির নেতা ছিলেন, আমার তো প্রথমে এটা একটা প্যারাডক্স মনে হচ্ছিল। মানে আচ্ছা, বিএনপির নেতা নিতাই রায়চৌধুরী যে বিএনপির সাথে জামাতেরও একটা যোগ রয়েছে, এখানে কি রাইট এস্টাবলিশ করতে চেষ্টা করছেন? আমরা প্রশ্ন করেছিলাম বোধহয়, দীপদার মনে থাকবে, যে আচ্ছা বিএনপি কি মাইনরিটি হিন্দুর কথা কোনোদিন বলেন? উনি আমাদের ঘুরিয়ে বললেন, রাজনীতিবিদ তো খুব সুন্দর উত্তর দিলেন। আমরা বোধহয় ওনাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ডোন্ট ইউ থিঙ্ক বিএনপি ইজ আ কমিউনাল পার্টি? উনি উত্তর দিয়েছিলেন, বিএনপি ইজ নট আ কমিউনাল পার্টি অ্যান্ড আওয়ামী লীগ ইজ নট আ সেকুলার পার্টি। মানে এটা একটা অদ্ভুত উত্তর, আমাদের এই প্রশ্নটা ছিলই না। উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কম বেশি আমি যেটা বুঝেছিলাম কম বেশি সবাই আমরা এরকমই আর কি। ফলে ওই চেতনা জায়গাটা একটা মুশকিলের জায়গা এটা, যে ওনারা কিন্তু অনেক সময় রাজনীতির বুড়ে হয়ে গেছেন, ওনাদেরকে যেভাবে যেদিকে চালনা করা হচ্ছে সেদিকে তারা যাচ্ছে। সিলেক্টিভ জেনোসাইড বলে একটা ফ্রেজ আছে, সেটা নিশ্চয়ই আপনি ব্লাড টেলিগ্রামে, তো নিশ্চয়ই ওখানে যারা আওয়ামী লীগ মুসলিমস স্পেশালি, মানে আওয়ামী লীগের যে সাপোর্ট সিস্টেম উইচ ইজ হিউজ, তারা ইকুয়ালি অ্যাট থ্রেট। হ্যাঁ, কিন্তু টার্গেটেড, দেখুন এটা আমি বারবার বলি যে এই কথাটা আনফর্চুনেটলি এটা আমাদের বক্তৃতার মধ্যে আসেনি, যে 1947-এর দেশভাগের সময় কিন্তু বাংলাদেশ হয়নি, ইস্ট পাকিস্তান হয়েছিল, তাই তো? তো ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান, তো এটা একটা কোনো একটা স্পেসিফিক কারণে ইস্ট পাকিস্তানটা বাংলাদেশ হয়, কিন্তু ইস্ট পাকিস্তানের যে সেন্টিমেন্টটা সেটা কিন্তু 71-এর পরেও, যেটা অভিষেক আই থিঙ্ক হালকা টাচ করেছে, যে 71-এর যে 1947-এর যে ইস্ট পাকিস্তান সেন্টিমেন্টটা, সেটা কিন্তু 71-এর পরেও বাংলাদেশের ব্লাড স্ট্রিমে ছিল।
ঠিক আছে, কারণ জামাতের আমির, ভাইস প্রেসিডেন্ট জামাতের, তার মৃত্যু হয় গত বছর অগস্ট সেপ্টেম্বরে, এবং সেই সময় সাংঘাতিক বড় প্রসেশন বেরোয়, এবং এই ভদ্রলোক ওয়ার ক্রিমিনাল, তার এগেনস্টে মার্ডার আর রেপ চার্জ ছিল। তো অ্যাক্রস বাংলাদেশ সেই প্রসেশনটা, এবং হাসিনা প্রাইম মিনিস্টার, এত বড় প্রসেশন কি করে বেরোয়, এবং তারপরে একটা মফ ফটো আসে যে চাঁদে ওনার মুখ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে আপনি যদি 71-এ ফিরে যান, খুব সিম্পল ব্যাপারটা। ওয়েস্ট পাকিস্তান আর্মি যখন আসে, যখন রাজাকার, আলবাদার বাহিনী, এই সব ফোর্স উইদিন ইস্ট পাকিস্তান যেগুলো, তখন তাদের হেল্পে যখন জেনোসাইডটা শুরু হয়, তখন একটা খুব সিম্পল, একটা খুব সহজ কথা যে পাকিস্তান মানে কি, হোয়াট ইজ পাক? পাক মানে পিওর, পাকিস্তান ল্যান্ড অফ দ্য পিওর। তো হোয়াট ইজ নাপাক মানে হোয়াট ইজ ইমপিওর? হিন্দুনেস ইজ ইমপিওর। তো হোয়াট ডু ইউ হ্যাভ টু টেক আউট ফার্স্ট? Not Bengali, not Bengali, মানে pushing out Bengali, pushing in Urdu, not stopping songs, not stopping dance. It's taking the Hindu-ness out of the East Pakistani bloodstream. এটা কিন্তু 1971-এর সত্য, এটা কিন্তু 1947-এরও সত্য, এবং এটা কিন্তু যে কোনো পলিটিক্যাল আপহিভাল যেটা কমিউনাল হয়ে যায় তারও সত্য। তো হিন্দুরা কেমন আছে, খুবই খারাপ আছে, এবং মুসলমানরা ডেফিনেটলি খারাপ আছে, এবং স্পেশালি যারা, ইফ দে আর ক্লোজ টু, ইফ দে আর পারসিভ টু বি ক্লোজ টু শেখ হাসিনা, ডেফিনেটলি খারাপ আছে। কিন্তু এইটা বলা যে সবাই খারাপ আছে তাই হিন্দুরা খারাপ আছে, এটা বোধহয় ঠিক হবে না। কারণ একটা, এই যে জামাত তো এখন খুব স্ট্রং, খুবই স্ট্রং বাংলাদেশে। জামাত কিন্তু ডিসাইড করছে কোথায় কে বসছে। তো এবং জামাত, আমি আপনাকে বলি, জামাত অনেক কোট আনকোট লিবারেল কথাবার্তা বলছে, কারণ আরো যে ফোর্সেস গুলো উঠে আসছে এবং যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তো কমিউনাল, কোট আনকোট কমিউনাল কাজগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। শ্রীময় আছে, শ্রীময় তালুকদার এটা নিয়ে লেখালেখি করেন। তো এর টার্গেট কিন্তু আমাদিয়ারাও, শিয়ারাও, বা যে মাজার, সেগুলো ঠিক আছে, ওখানের অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু স্পেসিফিক টার্গেট কিন্তু হিন্দুরা। এবং এসব কথা আপনি নিশ্চয়ই শুনবেন যে মসজিদ থেকে ছেলেরা গিয়ে, স্টুডেন্টরা গিয়ে দুর্গাপূজা পান্ডালকে গার্ড করছে, কিন্তু সেগুলো কিন্তু হেডলাইন ম্যানেজমেন্ট। তো এইখানটা ভুল করলে চলবে না, কারণ আপনাকে দেখতে হবে, কারণ একটাই যেই মুহূর্তে, এবং সেগুলো লেখা উচিত নিশ্চয়, মানে করছে নিশ্চয়ই, সেটাও হেডলাইন, কিন্তু আপনাকে আসলে এটা না, ধরুন এটা খুব একটা, এটা খুব পলিটিক্যালি ইনকারেক্ট এবং খুব খারাপ উত্তর, কিন্তু এই উত্তরটা দিতেই হবে। আপনাকে, আপনি ডেটা দেখুন, এম্পেরিক্যাল এভিডেন্স। কারণ আপনি যদি অ্যানেকডোটে যান, তো আমি যদি আপনাকে একটা অ্যানেকডোট দিই, আপনি আমাকে একটা উল্টো অ্যানেকডোট দেবেন, এবং আমি বললাম যে বাংলাদেশ ইজ অ্যান এনিগমা, একটা কথা যদি সত্য হয়, এক্স্যাক্ট অপোজিটটাও সত্য। আপনি এম্পেরিক্যাল এভিডেন্স দেখুন, আপনি পপুলেশনের স্টিপ ডিক্লাইন দেখুন, তাহলেই আপনি উত্তর পাবেন। এরা কোথায় ভ্যানিশ হয়ে গেল? নিশ্চয়ই ফোর্স কনভার্সন হয়েছে, পালিয়ে গেছে, কিছু তো হয়েছে, মারা গেছে। তো এটা দেখলেই আপনি জাস্ট লুক অ্যাট দ্য ডেটা, তাহলেই আপনি বুঝতে পারবেন। প্রথম আলো, ওদের সবচেয়ে বড় নিউজ পেপার, প্রথম আলো একটা চার্ট বার করেছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাট্যাক্স। আমি সেটা টুইটারে শেয়ারও করেছিলাম। বাংলাদেশি নিউজ পেপার, তারা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অগস্ট, এবং সেটা কিন্তু এক্সস্টিভ ডেটা নয়, কিন্তু প্রথম আলো ঢাকা বেসড যে হেড অফিস, ওরাও একটা কম্পাইল করেছে। আপনি সেই ডেটাটা দেখুন, এবং খুব চাপের মধ্যে থেকে ওটা করেছে। আমার একটাই জিনিস বলার সৌনককে শুধু, যে এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সৌনক যেটা তুলেছে। আমার এই বইটার বাংলা সংস্করণের ভূমিকা লিখতে গিয়ে সৌনক পড়লে দেখবে, আমার বারবার মনে হচ্ছিল এই প্রশ্নটা উঠবে এবং তার উত্তর কিন্তু দিয়ে দেওয়া প্রয়োজন ভূমিকাতেই। আমি উত্তরটা দিয়েওছি। উত্তরটা এরকম যে দুটো সম্প্রদায়ের মানুষই কিন্তু 5ই আগস্টের পরে আক্রান্ত হয়েছেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে। যদি দুটো সম্প্রদায়ের মানুষের আক্রান্ত হওয়ার আমি মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখার চেষ্টা করি, তাহলে উত্তরটা হচ্ছে, একটা সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন মূলত আওয়ামী লীগ কর্মী হিসাবে, আর একটা সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। এখানে কিন্তু একটা চারিত্রিক ফারাক হয়ে গেল। তার মানে এই যে একটা সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় কারণে আক্রান্ত হতে হচ্ছে,
সেটাতে কিন্তু আমরা রাজনৈতিক পরিচয়ের জন্য আক্রান্ত হওয়ার সাথে ইকুয়েট করতে পারি না। রাজনৈতিক পরিচয় আক্রান্ত হওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা খুব ডেফিনেট কারণ হচ্ছে আওয়ামী লীগের সময় তো প্রচুর দুর্নীতি হয়েছে বাংলাদেশে, কোনো সন্দেহ নেই। এবং আমরা বাংলাদেশ গিয়ে একদম এটা আমাদের মনে হয়নি, অরিন্দমদার প্রশ্নে আবার ওই প্রশ্নটা, মানে আওয়ামী লীগ একটা অসাধারণ স্বপ্নের বাংলাদেশ রেখেছিল, এটা কিন্তু বাংলাদেশের কেউ বলেন না। আমরাও কোথাও এটা বলার চেষ্টা করিনি। আমরা ওই মানে মেয়ের চ্যালেঞ্জ হিসেবে যে চ্যাপ্টারটা রেখেছিলাম সেটা হচ্ছে হাসিনার সামনে অনেক দায়িত্ব রয়েছে, সেটা পালন করা খুব ডিফিকাল্ট। কেননা এনিমি প্রপার্টি অ্যাক্টে সবচেয়ে বেশি যে সম্পত্তি নেওয়া হয়েছে মাইনরিটির থেকে, সেটা অবাক করার মতো তথ্য। কিন্তু বিএনপির আমলে 46% হিন্দু মানুষের সম্পত্তি নেওয়া হয়েছে। যে আওয়ামী লীগের কথা আমরা দারুণভাবে বলি, তার আমলে কিন্তু 44% হিন্দু মানুষের সম্পত্তি নেওয়া হয়েছে। ফলে ব্যাপারটা একদম এমন নয় যে আওয়ামী লীগের সময়তে মাইনরিটি ওখানে ভালো ছিল। ফলে 5ই আগস্টের পরে যেটা হয়েছে, আর আমি একটি সংবাদ মাধ্যমে আমার কিছু কথা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম যে মন্দির পাহারা, সেটার জন্য ভয়ঙ্কর যেটা হয় সংবাদ মাধ্যমের ট্রোল জিনিস, তিনি ইন্টারভিউটা আমার নিয়েছিলেন, তিনি এইখানে রয়েছেন এই হলে, প্রচেতা রয়েছেন আনন্দবাজার অনলাইনের জন্য। এবং প্রচেতা আমাকে ফোনে একদিন বলেইছিলেন যে স্যার আমার খুব খারাপ লাগছে যা চলছে। আমি বললাম না, একদম খারাপ লাগার নেই, আমার মনে হচ্ছে দারুণ ইন্টারভিউ দিয়েছি, আমার বক্তব্য পরিষ্কারভাবে বলতে পেরেছি, লোকের খুব অপছন্দ হয়েছে। এবং আনন্দবাজারে একটা অসম্ভব মুন্সিয়ানা আছে, সেই মুন্সিয়ানাদের একটা খুব সুন্দর হেডলাইনও করেছিল যে আন্দোলন সফল হলে মন্দির পাহারা দিতে হয় কেন। এই প্রশ্নটা আমার কাছে আজও একইভাবে প্রাসঙ্গিক। মন্দির পাহারা দিতে হচ্ছে, আপনারা দুদিন আগে আমি সমাজ মাধ্যমে একটি বাংলাদেশি একটি ছাত্রীকে দেখেছি বলতে যে আমাদের মন্দির পাহারা দিতে হবে না। মন্দির কেন পাহারা দিতে হবে? মন্দিরের মধ্যে কি প্রচুর সম্পত্তি আছে? মন্দিরের মধ্যে কি প্রচুর সোনা দানা গয়না আছে? নেই তো, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? মন্দির পাহারা দিতে হচ্ছে মানেই একটা ভয়ঙ্কর ফান্ডামেন্টালিজমের জায়গা তৈরি হয়েছে। মানে মন্দির পাহারা দেওয়াটা তো কোনো মানে রোজকার কাজ নয়। এবং আরেকটা ভিডিও সংবাদ মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, যে ছাত্রদের সামনে রেখে সারা পৃথিবীর মানুষ আশার আলো দেখেছিল যে বাংলাদেশ একটা অটোক্রেসি থেকে মুক্ত হয়েছেন। আমার যদি খুব ভুল না হয়, মার্জনা করবেন ভুল বললে, জামাতের আমিরের সাথে তার একটি ভিডিও আমি গত পরশুদিন দীপদাই আমাকে পাঠালো, একটু দেখ এটা। এই যে কেয়ারটেকার যারা দায়িত্বে রয়েছেন এখন, তাদের ছাত্র আন্দোলনের যে মুখ একদম ছিল, সে তার সাথে একটা প্রেস কনফারেন্স করছে, তার সাথে সংবাদ মাধ্যমের সামনে এসে বাইটস দিচ্ছেন। এটা বাংলাদেশের জন্য খুব চিন্তার। এই বাংলাদেশের জন্য বোধহয় 5ই আগস্ট থেকে অটোক্রেটিক হাসিনাকে সরানোর চেষ্টা হয়নি, আমার মনে হয় তাই। বা হয়েছিল সেটা না, ছিল না। তবে কম্প্যারিটিভলি বাংলাদেশকে তো আপনাকে যে কোনো দেশকেই কম্প্যারিটিভলি দেখতে হবে। যেরকম অভিষেক বলল যে হাসিনার সময় কি হিন্দুরা ভালো ছিলেন না, কিন্তু হাসিনার পরে হিন্দুরা তো আরো খারাপ আছেন। তো আপনি যদি ডেকেড ওয়াইজ দেখেন, মানে জাস্ট ওই গ্রাফটা যেটা আমি বললাম এম্পেরিক্যাল ডেটা দেখেন, এবং অথচ দেখুন একটা আমাদের চেষ্টা ছিল যে এমন কিছু, যদিও ওরাল হিস্ট্রি ট্র্যাডিশনে আমরা লিখেছি বইটা, কিন্তু এমনভাবে লিখবো না যে যেটা খুব কন্টেস্টেড হয় বা লোকে বলে যে এটা কোথা থেকে পেলেন, যার কোনো রেফারেন্স নেই। কারণ হার্পার কলিন্স ইংরেজি বইটা বার করে, তো ওদের প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য রেফারেন্স দরকার হয়, প্রত্যেকটা লাইনের জন্য রেফারেন্স দরকার হয়। সেটা একটা কারণ ছিল। অনেকটা ওরাল ন্যারেটিভ, যে কথাটা আপনি বলছেন, সেগুলো অনেকটা ওরাল ন্যারেটিভে রয়ে গেছে। সেটা কোথাও কোনো সংবাদ মাধ্যমে বা কোনো বইয়ে ওভাবে রেফারেন্সিং হয়নি। তো যেটা রেফারেন্সিং হয়েছে সেইটা অনুযায়ী যদি আপনি ডেটা দেখেন, তাহলে আপনি একটা রাফলি বলতে পারেন যে এই সময় হয়তো এই সময়টা অন্য সময়টার চেয়ে ভালো ছিল বা খারাপ ছিল। খারাপ থেকে খুব খারাপ। ভালো থাকার তো প্রশ্নই নেই দাদা, কেননা আমরা সেই বাড়িটায় গেছিলাম 32 ধানমন্ডিতে। একই রাতে একটা পরিবারের এতজনকে মারা হচ্ছে। আমরা যখন গেছি সেখানে ওই গুলির চিহ্ন দেখেছি, আমরা 32 ধানমন্ডিতে দাঁড়িয়ে বুলেটসগুলো যেখানে লেগেছিল সেটা দেখেছি। ফলে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের এতজনকে মেরে ফেলা হচ্ছে, তারপরে সেই রাষ্ট্র অসাধারণ থাকবে বা তার কিছু বছরের মধ্যেই দারুণ হয়ে যাবে, তা বোধহয় আশা করাটা ঠিক নয়। তবে
একটা সিস্টেমেটিক যে ফান্ডামেন্টালিজমের জায়গা তৈরি হওয়া, সেটা বোধহয় 90-এর দশকের পরে আরও তার বাড়ন্ত হয়েছে। এবং আমরা কেউ যেটার কথা বলি না খুব একটা, সেটা হচ্ছে 2001-এর নির্বাচন পরবর্তী বাংলাদেশের, আমরা সবাই ওই 71-এ থেমে গেছি, কিন্তু 2001-এর পরে কিন্তু একটা ভয়ঙ্কর রকমের অস্থিরতা হয়েছিল বাংলাদেশে। প্রচুর মানুষ তখন আবার ওই মাইগ্রেশনের প্রসেস শুরু হচ্ছিল, প্রচুর মানুষ। আমরা পূর্ণিমা শীলের কথা বলেছি, পূর্ণিমা শীলের সাথে আমরা দেখা করেছিলাম, এবং আমরা সত্যি বসে কথা বলতে পারছিলাম না পূর্ণিমা শীলের সাথে। একজন নারী, সে সে ধর্ষিতা হয়েছেন। আমরা যখন খুব অস্বস্তি বোধ করছি তার সাথে কথা বলতে, পূর্ণিমা হট করে আমাদেরকে বলেন, দাদা আপনারা যা জিজ্ঞাসা করার করুন না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে আমি আর দীপদা প্রায় 2 মিনিট মানে নিচের দিকে তাকিয়ে বোধহয় বসেছিলাম যে কি করে কথা বলবো। আমার মনে হয়েছিল সাংবাদিক তাও বলতে পারেন, আমি দেখলাম দীপদাও পারছে না, আমার পক্ষে তো সম্ভবই ছিল না। তার একটাই অপরাধ ছিল, দুটো অপরাধ ছিল। এক, সে আওয়ামী লীগ করতেন, এবং 2, মাইনরিটি কমিউনিটির হয়ে আওয়ামী লীগ করতেন। এই দুটো অপরাধে তাকে একটা অত্যন্ত কম বয়সে ধর্ষণের শিকার হতে হচ্ছে। ফলে 90-এর দশকের পরে সমস্যাটা আরও প্রবল হয়েছিল, এবং ওই মাঝে মাঝে যে ফ্লিকার্স অফ হোপ, সেটা খানিকটা আবার 8-এর পরে একটু বেটার হয়েছিল, একটু। তার মানে কি কোথাও হয়নি, আপনার এই বইটা পড়লেই দেখবেন যে গ্রামাঞ্চলে আতঙ্ক বলে একটা চ্যাপ্টার বাংলা বইতে আছে, সেখানে আমরা দেখিয়েছি যে 8-এর পরবর্তী সময় স্ট্যাটিস্টিক্স দিয়ে যে সেখানেও কত কত কি হচ্ছে। আমরা দেবলাল ডাকুয়ার কথা বলেছি, একজন ডাক্তার। আজকে লজ্জার কথা বলছিলেন স্যার, লজ্জাতে একজন ডাক্তারের কথা ছিল, আমরা সেরকম একটা ডাক্তারের কথা বাস্তবে পেয়েছিলাম, দেবলাল ডাকুয়া। তার একের পর এক সংবাদপত্রে বাংলাদেশে তাকে নিয়ে লেখা হচ্ছিল ওই সময়। দেবলাল ডাকুয়া যদিও ছেড়ে আসতে চাননি, অরিন্দমদার প্রশ্ন ছিল ছেড়ে আসবে না আসবে না, দেবলাল ডাকুয়া কিন্তু বলেছিল আমি এখানেই থাকবো। এই এখানে থাকবো জেদটাও খানিকটা দেবলাল ডাকুয়ার ক্ষেত্রে কার্যকরী হয়েছিল আর কি। প্রত্যেকটা প্রশ্ন ভালো, প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমার কাছে আরও ইম্পর্টেন্ট এই কারণে, আমি দলিত স্টাডিজের কাজকর্ম একটু করার চেষ্টা করি, এবং এই প্রশ্নটা আমি যখন 2-1জনের সাথে কথা বলেছিলাম, জয়ন্ত কর্মকারের মতো 2-1জনের সাথে, তখন আমি প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম। এর দুটো দিক আছে। এক হচ্ছে, প্রথমেই আমাদের বুঝে নিতে হবে এখন বাংলাদেশে যারা আছেন, শেখরদা এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করতে পারে তোর কাছে কি এক্ষুনি কোনো স্ট্যাটিস্টিক্স রয়েছে, আমি এক্ষুনি সংখ্যাটা বলতে পারবো না, শেখরদা সংখ্যা না বললেই রেগে যান, সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বাংলাদেশে প্রথম হিন্দুদের মধ্যে যারা রয়ে গেছেন তাদের একটা বড় অংশ, বলা যায় প্রায় সব, প্রায় কথাটা রাখলাম, তারা কিন্তু কেউই উচ্চবর্ণের হিন্দু নন। এটা প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে, কেননা উচ্চবর্ণের হিন্দুরা কিন্তু মূলত 46, 47 এবং তার পরবর্তী সময়ে এসেছেন। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, যোগেন মণ্ডল যখন চলে আসলেন এখানে পদত্যাগপত্র দিয়ে, তখন কিন্তু যারা রয়ে গেলেন তারা কিন্তু মূলত তার কমিউনিটির লোকেরাই ছিল। তারা কিন্তু আর আসতে পারলেন না। কেন আসতে পারলেন না আমরা কেউ এটা খেয়াল করি না। চলে আসার জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর বিত্ত, আমার পয়সা কড়ি আছে কিনা এটাও কিন্তু একটা ফ্যাক্টর, আমি বর্ডারটা ক্রস করতে পারছি কিনা, যেটা এই নিম্নবর্ণের মানুষের ক্ষেত্রে ছিল না। তারা পড়াশুনো জানতেন না, তারা টাকা পয়সাতে তাদের পিছিয়ে ছিলেন, এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাকে একজন বলেছিলেন, এটা আমার যদিও গবেষণার ক্ষেত্রে, এটা এই বইতে ছিল না, যে আমরা ছিলাম জলের পোকা। নিম্নবর্ণের হিন্দুরা ওখানে মাছ ধরতেন, মাঠে ঘাটে ঘুরতেন, ফলে আমরা এই জায়গা ছেড়ে কোথায় যাব। আর এসে যেটা হয়েছিল সেটা খুব খারাপ, এসে তারা মালকানগিরিতে গেছেন, আমি জানুয়ারি মাসেই মালকানগিরি ঘুরে এসেছি, তারা ওই রুক্ষ জমিতে থাকতে পারেননি। ফলে কিন্তু এখন কি এই নিম্নবর্ণের ধারণাটা রয়েছে? এখন আর নেই। তার কারণ হচ্ছে এখন এই নিম্নবর্ণের হিন্দুরা আর নিজেদেরকে নিম্নবর্ণের বলে দেখেন না, তারা নিজেদেরকে হিন্দু বলে দেখেন। কারণ হচ্ছে এই উচ্চবর্ণ নিম্নবর্ণটা আমরা এখানে বেশি বুঝতে পারবো আরও, কিন্তু ওখানে তো মূলত তাদেরকে বারবার একটা লার্জার রিলিজিয়াস আইডেন্টিটির মধ্যে ঢুকে যেতে হয়েছে, ফলে তারা আর এই বর্ণ নিয়ে খুব একটা ভাবতে পারছে না। আর 3 নম্বর প্রশ্নটার প্রেক্ষিত খুব বড়, বইটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল, যেমন আমার এক্ষুনি একটা মনে পড়ছে, আমার খুব পছন্দের একটা বই এমনিতে পড়ার জন্য, সেখানে আম্বেদকর যেটা বলেছিলেন যে নিম্নবর্ণের প্রশ্নের ক্ষেত্রে, যে পাকিস্তানেও কিন্তু দেশভাগের পরে যাদেরকে আটকে রাখা হচ্ছিল তাদের একটা বড় অংশ ছিল নিম্নবর্ণের হিন্দু, এবং তাদেরকে আটকে রাখার একটা কারণ ছিল তাদেরকে দিয়ে কিছু এমন কাজ যেগুলো নর্মালি উচ্চবর্ণের মানুষরা করেন না, সেগুলো করানো যেতে পারে বলে তাদের মনে হচ্ছিল। এই কথাটা আপেক্ষিকভাবে হলেও
এই বাংলার ক্ষেত্রেও সত্যি, মানে এরা থেকে গেলে কিছু কাজ করতে পারত। আর নিম্নবর্ণের ক্ষেত্রে যেটা যোগেন মণ্ডল স্বপ্ন দেখেছিলেন যে মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে একটা সামাজিক ও অর্থনৈতিক মিলের জায়গা রয়েছে, উনি ওনার পদত্যাগপত্রে এটা লিখেছিলেন। কিন্তু এইটাই আলটিমেটলি ব্যাকফায়ার করেছিল নিম্নবর্ণের হিন্দুদের ক্ষেত্রে। কারণ কি? কারণ জব সারপ্লাস হচ্ছিল। মুসলমানরা এবং নিম্নবর্ণের হিন্দুরা ওখানে জমিদার বলতে মূলত উচ্চবর্ণের হিন্দু জমিদাররা ছিলেন। এইটা কিন্তু কোথাও একটা, যেহেতু মুসলমানরাও জমিতে কাজ করছেন, মাছ ধরছেন, এরাও তাই করছেন, ফলে এদের মনে হয়েছিল যে আমাকে এই শ্রমের জায়গা থেকে এদেরকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে আমাদের জায়গাটা আরও শক্তপোক্ত হয়। ফলে একটা ইকোনমিক ফ্যাক্টরও কিন্তু কাজ করে, সবটাই শুধু কমিউনাল ছিল না, কিন্তু এখানে একটা অর্থনৈতিক দিকও ছিল যে এরা তো আমার কম্পিটিটর, একদম নিয়ারেস্ট কম্পিটিটর, ফলে এদেরকে সরিয়ে দিতে পারলে আমার একটা সুবিধে হতে পারে। সকলকে আমার নমস্কার জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ এসছেন, আমিও প্রায় 2 ঘন্টা ধরে গাড়িতে আসছি নিউ টাউন থেকে এইখানে, রাস্তার যে অবস্থা তার জন্য। অনেকে অনেকটা বলে নিয়েছেন, আমি সেই বিষয়গুলোতে যাব না, কারণ ওনাদের বলার ধারা এবং যেটা হয়েছে বলা সেটা সম্পর্কে কিঞ্চিত শোনার পর আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেটা সংক্ষেপে বলা যেতে পারে, আপনারাও ফিরবেন। আমি সেন্সাস রিপোর্টটায় যাচ্ছি। 1947-এ যখন দেশ ভাগ হয়, তার লাস্ট সেন্সাস রিপোর্ট হচ্ছে 1941, আর দেশ ভাগের পর প্রথম সেন্সাস রিপোর্ট হচ্ছে 1951। 1946-এ যখন দেশ ভাগ হয় তখন আমরা যারা বাংলায় কথা বলি তার মধ্যে মুসলমান সম্প্রদায়ভুক্ত জনসংখ্যা ছিল 56%, আর হিন্দু বৌদ্ধ তথাকথিত যেটা আমরা বলি যে তখন বলা হতো অমুসলিম, হিন্দু এবং বৌদ্ধ প্রধানত 46%, অর্থাৎ 54% মুসলিম পপুলেশন, 46% হচ্ছে হিন্দু পপুলেশন যখন আমাদের দেশ 1947-এ ভাগ হয়। আর পার্টিশন অফ ইন্ডিয়া যেটা বলি, মূলত পার্টিশন অফ 2 প্রভিন্সেস, বেঙ্গল এবং পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু যেটা হয়েছিল, ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন হয়েছিল। হিন্দু শিখরা মোটামুটি ইন্ডিয়াতে চলে এসেছিল, মুসলিমসরা পাকিস্তানে তথাকথিত যেটা ওয়েস্টার্ন পাঞ্জাব সেটাতে চলে গেছিল, আর ইস্টার্ন পাঞ্জাবে হিন্দু শিখরা চলে এসেছিল। ওখানে মোটামুটি ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন। এখন যদি আপনি এটা দেখেন, পাঞ্জাব প্রভিন্স, শুধু পাঞ্জাব প্রভিন্সটা নিয়ে কিন্তু তৎকালীন ইস্টার্ন পাঞ্জাব না, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এই গোটা কিছুটা পার্ট অফ হিমাচল প্রদেশ, এই গোটাটা নিয়ে ইস্টার্ন পাঞ্জাব ছিল। তো পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ প্র্যাকটিক্যালি পার্টিশন অফ দিস 2 প্রভিন্সেস, United Bengal and United Punjab. In case of Punjab, if we see the census report, there was a clean transfer of population. In case of Bengal, it remained one-sided. How? আপনি যদি এখন দেখেন সেন্সাস রিপোর্ট এবং পড়েন দুটো দেশেরই সেন্সাস রিপোর্ট, আমি সেন্সাস রিপোর্ট ধরে কথা বলছি কারণ এটা 2 দেশের সরকার প্রকাশিত, আমি নিজের মত রাখছি না। সরকার প্রকাশিত সেন্সাস রিপোর্ট অনুযায়ী যদি ক্যালকুলেট করেন ইউনাইটেড বেঙ্গল এখনে, তাহলে নিয়ারলি 28 to 30% হচ্ছে আপনার হিন্দু পপুলেশন, 68 to 70% হচ্ছে মুসলিম পপুলেশন। বেঙ্গলি স্পিকিং পপুলেশনের মধ্যে, বেঙ্গলি স্পিকিং পপুলেশন বলতে ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল টেকেন টুগেদার, আপনি যদি ধরেন তাহলে 46 থেকে হিন্দু পপুলেশন আপনার ড্রপ করেছে 30%-এ, মানে 16% হিন্দু পপুলেশন 75 ইয়ার্সে কমেছে। এবার যদি আপনি 1901 থেকে ক্যালকুলেট করেন, দেখবেন প্রত্যেক সেন্সাসে 1% করে হিন্দু পপুলেশন, রেট অফ গ্রোথ কম হওয়ার জন্য 1% করে হিন্দু পপুলেশন গ্র্যাজুয়ালি কমেছে। 1901-এ যখন কিচ্ছু ভাগ এর ব্যাপার স্যাপার নেই, 1901 থেকে 47 অবধি 1% করে কমেছে। কিন্তু 47 থেকে এই পিরিয়ডে যদি আমরা 75 ইয়ার্স যদি ইন্ডিপেন্ডেন্সের ধরি, তাহলে স্বাভাবিক নিয়মেই যদি ওই সময়ের ধরা হয় তাহলে 7%, 7.5% কমে যায়। তো 46টা 30 হওয়া মানে ডাবল দ্য মোর কমেছে। এবার উত্তরটা আপনারাই খুঁজুন, কারণ অতি বিজ্ঞ জাতিকে বোঝানোর দরকার হয় কি,
আর ও দরকারও নেই। কারণ কেন বুঝতে চায় না সেটা না, প্রথম জীবনে যখন শুরু করেছিলাম এগুলো নিয়ে আলোচনা এই দ্বীপদের মতো বয়সে, তখন মনে হতো বুঝিয়ে পারা যাবে। এখন যেমন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তখন মনে হয় বুঝিয়ে কিছু লাভ নেই। যে জাতিকে বঙ্কিমচন্দ্র এসে বোঝাতে পারেননি, যে জাতিকে শ্যামাপ্রসাদ এসে বোঝাতে পারেননি, সেই জাতিকে আমি বোঝাতে পারবো, এই দুঃসাহস আমার নেই, আর ইচ্ছাও নেই। কারুর যদি দেখুন না, যদি আমি ভাবি কি অনেক জাতি পৃথিবীতে অবলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যেটা ভাগ্যে ভগবান লিখে থাকেন তাই হবে, দুঃখ পেয়ে লাভ নেই। এখন আমি সেইভাবে ভাবি। দেখুন আজকে বাংলায় কথা বলছি, এটাকেই মাতৃভাষা ভাবছি। আমি যখন ভাষা নিয়ে কাজ করতে যাচ্ছি তখন দেখি আরে আমাদের কায়স্থদের মাতৃভাষা তো কায়েতি বা কায়স্থি, বাংলা তো নয়। ভারতবর্ষে যত কায়স্থ আছে তাদের মাতৃভাষায় একটি জাতি যাদের নিজেদের মাতৃভাষা ছিল, বিলুপ্ত হয়ে গেছে। আমরা এবার যে জাতি যেখানে এসে পড়েছি কাজের সূত্রে, আমাদের কায়স্থদের কি ছিল, প্রফেশনাল ক্লাস, যে যেখানে গেছে সেই ভাষাটা ঠিক সেটাকেই মাতৃভাষা বলছে। অর্থাৎ যে হিন্দিভাষী কায়স্থ সেই হিন্দিকে মাতৃভাষা বলছে, বাংলাভাষী কায়স্থ বাংলাকে মাতৃভাষা বলছে, বিলুপ্ত হয়ে গেছে কায়তি। একইভাবে আর যদি আমি বলছি আমি বাঙালি, আরো এগিয়ে যাই, 1200 বছর আগে বাঙালিই ছিলাম না। আমরা পঞ্চব্রাহ্মণ পঞ্চকায়স্থ কনৌজ থেকে এসেছিলাম, নগেন্দ্রনাথ বসুর বইতেও লেখা আছে, রমেশচন্দ্র মজুমদারের বইতেও লেখা আছে। বন্দগ্রামের উপাধ্যায় হলেন বন্দ্যোপাধ্যায়, যিনি এসেছিলেন ভট্টনারায়ণ শাণ্ডিল্য, তিনি তো বাঙালি ছিলেন না। বেদগর্ভ সাবর্ণ গাঙ্গুর গ্রামের উপাধ্যায় হলেন গঙ্গোপাধ্যায়, বেদগর্ভ সাবর্ণ বাঙালি ছিলেন না। বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় ঘোষাল কেউ কি বাঙালি ছিলেন কি? এরা তো সব উপাধ্যায় শ্রেণীর ব্রাহ্মণ কনৌজ থেকে এসেছিলেন, এখানে এসে বাঙালি হয়ে গেছেন। কজন জানেন তারা কনৌজি ব্রাহ্মণ? জানেনই না। এদের প্রত্যেকের সঙ্গে ঘোষ বোস গুহমিত্র দত্ত পঞ্চকায়স্থ এসেছিল, কজন জানেন? আমি ওই ঠাকুরদার হাত থেকে একটা কুলজিগ পেয়েছিলাম, মানে ফ্যামিলি ট্রি, সেটা দেখলাম আমি 28 পুরুষ। এই 28 পুরুষ খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম তিনি এসছিলেন কনৌজ থেকে। তো ভুলে গেছি। সেরকম একদিন বাঙালি জাতি নিজেকে বাঙালি ভুলে যাবে তো আর অসুবিধে কি আছে? বৃহত্তর সমাজের সঙ্গে সে ক্রমশ আত্মস্থ হয়ে যাচ্ছে। এই যদি রেট অফ গ্রোথ থাকে, মোটামুটি 2100-তে যখন স্টেবিলাইজেশন বলে, পপুলেশন স্টেবিলাইজেশন, এই যদি যেটা 46 থেকে কমে 30 হয়েছে, এই 30টা পপুলেশন স্টেবিলাইজেশনে যখন যাবে মোটামুটি 18 কাছাকাছি দাঁড়াবে, 15 to 18। ভালো, কারণ তাতে যদি তৃপ্তি লাভ করে, কারণ যারা পণ্ডিত তারা কি এই অঙ্কটা ফল করছে জানে না? তারা দুটো দেশের রিপোর্ট পড়ে না, সবটাই জানে। জেনে কেন তাদের কোনো আপনি বিকার দেখবেন না, কোনো বিকার দেখবেন না, তাচ্ছিল্য দেখবেন, বিকার নেই। কেন? তখন এবার দেখবেন যে ইন্টারন্যাশনালি আপনি পপুলেশনটা গোনেন কখন? হেডওয়াইজ। এইবার পৃথিবীতে রিচেস্ট অফ দ্য রিচ, আপনার যে কনভেনশনাল ওয়ার উঠে গেছে, এখন কি হয়? প্রোপাগ্যান্ডা ওয়ার, ন্যারেটিভ বিল্ডিং। এবার এই ন্যারেটিভ বিল্ডিং প্রোপাগ্যান্ডা ওয়ার কি হয়? তাতে টাকার দরকার হয়। পৃথিবীতে রিচেস্ট অফ দ্য রিচ, যারা কোটিপতি, তাদের পপুলেশনটা দেখুন, তাদের পপুলেশনের প্রায় 56% ক্রিশ্চান, তারপরেই 30-34% এথিস্ট, মানে নাস্তিক, বাকিটা আপনার হিন্দু মুসলমানের একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি। এইবার এই যে ইকোসিস্টেমটা গড়ে উঠেছে, যে ইকোসিস্টেমটা আপনি এটা বলতে গেলে আপনার তাচ্ছিল্য করবে, যে ইকোসিস্টেমটা আপনি এটা বলতে গেলে আপনার মূর্খ বলবে, যে ইকোসিস্টেমটা আপনি এটা বলতে গেলে আপনাকে হ্যাকল করবে, সেই ইকোসিস্টেমটা স্ট্রঙ্গার। কারণ তার পেছনে ক্রিশ্চিয়ান লবি আছে, তার পেছনে এথিস্ট লবি আছে, আপনার পেছনে কোনো অর্থ দেবার লোকই নেই। এবং আপনার যখন এই যে চলে এসেছে, এই যে দ্বীপ যে কথাগুলো বললেন, আপনি ভাবছেন যে নাস্তিক সে জানে না, সে সবটাই জানে। সে জেনেও এটাকে অস্বীকার করে, কারণ সে জানে যে ইকোসিস্টেমে এটাকে স্বীকার করলে আমায় সাপোর্ট করে ডাকার লোক হবে না, শোনারও লোক হবে না। আপনি দেখুন না শোনার লোক কজন? আর আপনি এর উল্টো কথাটা বলুন, শোনার লোক বেশি।
কারণ সেটাই ন্যারেটিভ বিল্ডিংয়ে করা হয়েছে। দ্যাটস দ্য রুলিং ন্যারেটিভ, দ্যাটস দ্য মেইন স্ট্রিম ন্যারেটিভ। এবার আপনি এই মেইন স্ট্রিম ন্যারেটিভের সঙ্গে থাকলে এই যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, এই ইকোসিস্টেমটা আপনাকে ফান্ডিং করবে, আপনার সবাই লোক এনে দেবে, সেইটা আপনার রিপোর্টেড হবে, সেইটা মেইন স্ট্রিম মিডিয়া তুলবে, সেইটা মানুষের কাছে গ্রহণযোগ্য ভার্সন হবে। কারণ সত্যিকারে বৌদ্ধিক আলোচনা যুগ চলে গেছে, এখন হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং এর যুগ। তার জন্য অর্থশক্তির দরকার হয়। আপনি এই কথাটা বলতে গেলে ক্রিশ্চিয়ান লবি বা এথিস্ট লবি কেউ আপনাকে এক পয়সাও দেবে না। আরেকটা, মহামানবদের যারা বিরাট প্রতিভাবান তারা কেউ হিন্দু বাঙালির পক্ষে একটা শব্দ বলবে এটা ভাববেন না, কারণ তাদের রিডারশিপ দরকার, বিপুল রয়্যালটি দরকার। তারা এত ন্যাকা নয় যে তারা এই সব বলে মিচিমিচি নিজেদের রিডারশিপ নষ্ট করবে। আপনি বলুন 70% লোকের পক্ষে লিখবে না সে 30% লোকের পক্ষে লিখবে? যে 30% লোকের একটা বিশাল শিক্ষিত সমাজ নিজেকে হিন্দুই মনে করে না, ইন্টারন্যাশনালিস্ট মনে করে, মানবতাবাদী মনে করে, তার নামটা শুনে আপনি ভাবছেন সে হিন্দু মনে, সে নিজেকে হিন্দু মনেই করে না। তো যে লিখছে সে তো 70%-এর পক্ষে লিখবে, যে 70%-এর প্রায় 100 ভাগই মনে করে তারা মুসলমান। 1% 1.5% যদি নাস্তিক থাকে, বেশিরভাগই তারা নিজেদের স্বধর্মে স্থিত হয়ে মনে করে তারা তাই। আর উল্টো দিকে 30% ইজ আ ডিভাইডেড লট। 1/3 তো মনেই করে না নিজেদের হিন্দু, বাকি যে 2/3 মনে করে তাদের অনেক ফ্র্যাকশনস আছে। তো তাহলে সেই জাতিকে আপনি রক্ষা করতে যখন বঙ্কিমচন্দ্র পারেনি, যখন বঙ্কিমচন্দ্র লিখছে দেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায়, পেরেছেন? পারেননি। শ্যামাপ্রসাদ যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন লিখছেন, পেরেছেন? পারেননি। কি দুর্গতি হয়েছিল বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদের? যারা করেছিল তারা মুসলমান নন, হিন্দুরাই করেছিল। এবং আরেকটা আমি দেখেছি, ও অনেক পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলল, আমি একটা আমি পূর্ববঙ্গের লোক নই, না আমার বাবা পূর্ববঙ্গের লোক, না আমার মা পূর্ববঙ্গের লোক, আমরা পুরোপুরি পশ্চিমবঙ্গীয় লোক। একটা জিনিস দেখেছি, যেসব বন্ধুরা পূর্ববঙ্গ থেকে এসছে এবং উচ্চবর্ণে, তাদের 90% হচ্ছে নাস্তিক বা এথিস্ট, অ্যাগনস্টিক বা লেফট লিবারাল। আপনি দুটো, আমি এখন কেউ কথা বললে আমি তার নামটা জিজ্ঞেস করি, নামটা জিজ্ঞেস করলে অনেক জায়গায় তার এটাও বোঝা যায় কোন ক্লাস থেকে আসছে, এবং জিজ্ঞেস করা তুমি তোমার পূর্বপুরুষ কথা, আপনার ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য এবং পূর্বপুরুষ পূর্ববঙ্গের 90% নাস্তিক। আপনি হিসাব করে নিন, যাদের জন্য বলবেন তারাই এটাকে নিয়ে উপহাস্য করবে। একটা স্টাডিজ গ্রো উঠছে, রিফিউজি স্টাডিজ, তাতে দেখা যাচ্ছে রিফিউজিদের একটা মাইন্ডসেট হয়, যে দেশে যাবে সেই দেশের মতো নিজেকে তৈরি করে সেই দেশের মতো নিজেকে করে নেবে। তো কি বলবেন? তাই এও আছে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, নাম বলছি না, যে ভাই যদি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তখন কি করে, তার পদবী বসু, তবে যে কি হয়েছে, অমিত থেকে আব্দুল হয়ে যাব। আপনি যে ভাবছেন না এখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে গেলে কি হবে হিন্দুদের, সে কনভার্ট হয়ে তাদের সম্পত্তি রক্ষা করবে। ওই গোপালকে রক্ষা করার জন্য আসবে, সেটা ওনার যুগে ছিল। এই যুগে আর গোপালকে ভাসিয়ে দিয়ে নিজের নাম পরিবর্তন করে সম্পত্তি রক্ষা করবে। গোপালের জন্য আর দেশ ত্যাগ করবে না, সে মানসিকতা থেকেই বেরিয়ে চলে এসছে। তাই ভাবুন যে কোন জায়গায় আপনি কোন জাতিকে বাঁচাতে যাচ্ছেন, সেই জাতির চিত্ত চৈতন্য, মন, ভাব, হৃদয় কোথায় আছে? আপনার সঙ্গে আছে কি? থাকলে ভালো। দেশ যখন স্বাধীন হয়েছিল 1947-এ, অন্ধ্রপ্রদেশের লোকসভা আসন ছিল 42, অখণ্ড অন্ধ্রপ্রদেশের কথা বলছি, আর পশ্চিমবঙ্গের লোকসভা আসন 42, এখনো আছে 42। দুটো দেশের প্রদেশের জনসংখ্যা মোটামুটি এক ছিল, মোটামুটি এক, দুটোই 42 লোকসভা সিট। আজকে সারা ভারতবর্ষে তেলেগু স্পিকিং পপুলেশন হচ্ছে 7.2 crores কাছাকাছি, আর বেঙ্গলি স্পিকিং পপুলেশন হচ্ছে 9 crore প্লাস।
রেট অফ গ্রোথ অফ হিন্দু তেলেগু হচ্ছে রেট অফ গ্রোথ অফ হিন্দু বেঙ্গলিজ প্রায় সমান সমান, তাহলে এই এক্সেস প্রায় 2 crore পপুলেশন এলো কোথা থেকে? সেন্সাস রিপোর্ট। গভর্নমেন্ট ওখানে এনডিএ থাক, ইউপিএ থাক, যেই থাক, তার স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে পার্লামেন্টে বলছেন, টাইমস অফ ইন্ডিয়া কোট করছে, যে দেশে 2 কোটির বেশি অবৈধ আপনার ইনফিল্ট্রেটার আছে। তাহলে এই 2 কোটি অবৈধ ইনফিল্ট্রেটার কোথা থেকে? আপনি হিসাব করে বার করে নিন। তাই এই রকম জায়গায় দাঁড়িয়ে এই জাতি বাঁচবে কিনা, উই আর ইন গ্রেভ ডেঞ্জার, এক্সিস্টেন্সিয়াল লড়াই। উচ্চবর্ণ নিম্নবর্ণ নিয়ে এখন কোনো আর বাঙালি সমাজে কোনো ডিবেট আছে বলে আর নেই, দ্যাট হ্যাজ ইভ্যাপরেটেড। এত শঙ্কর বিবাহ হচ্ছে, আর এত শঙ্কর বিবাহে গিয়ে ফিশ ফ্রাই খেলাম, যে আর উচ্চবর্ণ নিম্নবর্ণ নিয়ে আর মুখার্জি মণ্ডলের দাপিয়ে বিয়ে হচ্ছে। আমাদের যুগে তো সবর্ণ বিবাহটাই রীতি ছিল, এখন তো অসবর্ণ বিবাহটাই রীতি হয়ে গেছে। তাই ওইটা নিয়ে আর উচ্চবর্ণ নিম্নবর্ণ নিয়ে কেউ আর বাঙালি সমাজে কেউ চিন্তিত কিনা, কাস্ট বেঙ্গলি হিন্দু সমাজে কোনো ক্রাইটেরিয়ান নয়। তাই এই জিনিসটা ভাবুন। আমার চিরকুট চলে এসছে, আমি নিজেও দেরি করে এসছি, আর আমার চিরকুটে বলছে স্যার একটু থামুন প্লিজ। তাই ওই থামুনের জায়গায় ভদ্রতা করে 3টে ডট দিয়েছে। যারা রিসার্চ করে তারা জানে 3টে ডট মানে কি, 4টে ডট মানে কি, একটা ডট মানে কি। তো 3টে ডট আছে, হ্যাঁ। তো তাই জন্য আর বাড়াচ্ছিরা বক্তব্য, এইগুলো ভাবুন, সেন্সাস রিপোর্টটা পড়ুন, কোথায় যাচ্ছি দেখুন, অন্তর্জলি যাত্রার দিকে। তাতে যদি হৃদয় বেদনা হয় ভালো, আর যদি মনে করেন অন্তর্জলি যাত্রা হয়ে কাশ্মীরি হিন্দুদের মতো আমরা হয়ে যাব, সিন্ধি হিন্দুদের মতো হয়ে যাব, নিজে ধূপের মতো জ্বলে গিয়ে যদি আনন্দ, ভালো, তাতেও একটা আনন্দ আছে। কেউ বলে দেবে কাব্য করে যে তাতেও আনন্দ আছে, ভালো। আর তর্ক করে লাভ নেই, কারণ যে সমাজ তর্কটাকে কুতর্কের জায়গায় নিয়ে গিয়ে নিজের সমাজের সর্বনাশটাকে ঢাকার চেষ্টা করে, সে সমাজের তর্ক করে আর বোঝাবার আর কোনো দরকার নেই। তাই নিজেরা বুঝলে ভালো। মহাপুরুষরা এসে যে জাতিকে বোঝাতে পারেননি, সে জাতিকে আমার মতো নগণ্য মানুষ বোঝাতে পারবে না। অর্থাৎ সেদিন যেমন উচ্চবর্ণ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে জমি জায়গা করে সুবিধা নিয়ে চলে এসেছে, যাদের অর্থ ছিল, উচ্চবর্ণ হচ্ছে এখন উচ্চবিত্ত বলা ভালো। আজকে উচ্চবিত্ত খুব ভালো, বাবা মা সল্ট লেকে শুধুমাত্র বৃদ্ধের ঘর পাহারা দিচ্ছে, ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে চলে গেছে, নয়ডায় চলে গেছে, দিল্লিতে চলে গেছে, বিদেশে চলে গেছে। মাছ কিনতে গিয়ে বলছে আমার ছেলে বিদেশে আছে। আর ছেলে মেয়ে কিছুদিন পর বাবা মা স্বর্গলোকে গেলে অনলাইনে বাড়ি বিক্রি করে দেবে। তাই জন্যে হিন্দু বাঙালি এখন থেকেই বুঝে গেছে যে সর্বনাশ মাথায় পা। যারা শিক্ষিত, ওই যেমন বলছিল না, শিক্ষিতরা 1905 পরই বুঝে গেছিলো, বঙ্গভঙ্গের পর যে বিপদ আসছে, তারা ঠিক গুছিয়ে 47 চলে এসছে। যারা তৎকালীন নিম্নবর্ণ ছিল বুঝতে পারেনি, প্রহারেণ ধনঞ্জয় হচ্ছে। আর যারা এখন অতি শিক্ষিত পণ্ডিত, তারা বুঝতে পারছে যে কি কপাল আসতে চলেছে। তারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নয়ডা, বিদেশ চলে যাচ্ছে। এক পুরুষ জানে, এক পুরুষ দেড় পুরুষ মাইনরিটি হবে না, এক পুরুষ দেড় পুরুষের মধ্যে যা আছে বিক্রি বাটা করে চলে চলো। তারপর যারা থাকবে তারা ধনঞ্জয়কে আবার দিব্য দৃষ্টিতে দেখবে, ভালোই হবে। আর এখন আমার মনে হয় না ধনঞ্জয়কে দেখবে, ওই যে অমিত আব্দুল হয়ে যাবে, ও ধনঞ্জয়কে আর দেখবে না, অত পিটুনি খাবার শক্তি নেই। হ্যাঁ, তাই জন্য সেটা হলে যারা বলছেন হলেই বা কি, কিছুই মানি না, অমিতেই কি আর আব্দুলেই কি, ভালো, তাই হয়, তাই ভালো, আমার পানে চেয়ে খুশি থাকো। তো এই জায়গায় দাঁড়িয়ে নিজেরাই দেখুন, হলে নিজেরাই রক্ষা করুন নিজেদের স্বধর্মকে, স্বজাতিকে, স্বদেশকে। আর যদি মনে করেন বঙ্গোপসাগরে গেলে ভালো, ভালো থাকবে। আমি অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা দীপকে করতে চলেছিলাম তার অনেকটা উত্তর আপনি দিয়ে দিলেন, তো প্রশ্নটা করা এখন অনেকটাই অর্থহীন। বেসিক্যালি আই ওয়ান্টেড টু আস্ক হিম, অক্টোবর 7th এর পরে
আমি যেটা দেখলাম সেটা হলো জিউদের মধ্যে, জিউজ আর ভেরি ওয়েলদি কমিউনিটিস, আর ওরা আমেরিকার সমস্ত ইউনিভার্সিটির প্রভোস্ট হয়ে বসে আছে। তাদের মধ্যে একটা প্রচন্ড রকম হঠাৎ করে একটা রেকগনিশন দেখলাম যে না, আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এটা, এন্ড we have to somehow push back against this progressivism and liberalism. তো আমার প্রশ্নটা ছিল দীপকে, যে এই চেতনাটা ভারতবর্ষের হিন্দু বাঙালিদের মধ্যে কবে জাগবে? তো সেটা অনেকটাই উনি উত্তর দিয়ে দিয়েছেন, তো আমার মনে হয় না এটার আর সেরকম কোনো উত্তর দরকার। শ্রীরামকৃষ্ণের কৃপা। দেখুন, আমি তো আপনি এটা জিজ্ঞেস করবেন জানতাম না, ঠাকুরই মুখ দিয়ে বলিয়ে দিয়েছে। এটা তোমার নেক্সট অপিনিয়ন কল। কারণ কারণ আপনার হিন্দু বাঙালি এটা কোনোদিন জানবে না। কারণ দেখুন, খুব চোখ বুঝে ভাবুন তো, যে সময় বিরাট পূর্ববঙ্গে, হ্যালো, যে পূর্ববঙ্গে জমিদারি ছিল, পশ্চিমবঙ্গে ভালো করে জ্ঞান বিতরণ ছিল। আমি নাম করছি না। পূর্ববঙ্গে জমিদারি, পশ্চিমবঙ্গে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজমটা খুব ভালো ছিল আমাদের এখানে। ওখানে জমিদারি, খাওয়া পড়ার চিন্তা নেই, এলো এখানে কাব্য কাহিনী ভালো হলো। যেমনি ওটা উধাও হয়ে গেল, তেমনি কি হলো, এই যে লেফট লিবারাল ভার্টিক্যালটা তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন দেখবেন যারা করেছে তারা পূর্ববঙ্গীয় উচ্চবর্ণের হিন্দু বাঙালি। এই যে বিশ্ববিদ্যালয়গুলো কি করে এলো, এস্টাবলিশড যে সেক্টরটা আছে তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিল, দেখলো ভাই আমায় বিক্রি করবার জন্য পিতৃপূর্বপুরুষের দেওয়া বুদ্ধিটি ছাড়া কিচ্ছু নেই, কাজকর্ম গতর খাটিয়ে করার কোনো স্বভাব নেই, তো তারা বিক্রি করলেন নিজেদের বুদ্ধিটা। আর যারা এস্টাবলিশমেন্ট তারা দেখলেন ভালো উর্বর মস্তিষ্কটা পাচ্ছি বেশ স্বল্প দামে, একটা ফ্ল্যাট একটা গাড়ি দিয়ে দিলেই আমাদের পক্ষে লিখলো। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকারের বইপত্র সব হাওয়া হয়ে গেল। আর কাদের বই এলো? আলিগড় স্কুলের সবাই জানেন। প্রথমে হচ্ছে ইতিহাসে কুকর্ম করো, তারপর একটা সেট অফ হিস্টোরিয়ান পোষো, সেই কুকর্মকে হোয়াইট ওয়াশ করবে, এবং সেটাকে আরেকটা গ্রুপ অফ প্রোপাগ্যান্ডিস্ট তৈরি করো, তারা সেইটাকে তাইরে নাইরে করে রোজ বাজাবে, সেটাই রুলিং আপনার ডায়লগ হয়ে যাবে, রুলিং। তাই হয়েছে ভাই। স্যার তো তাই এটা চেঞ্জ হবে না বাবা। কি করে চেঞ্জ হবে? চেঞ্জ হতে গেলে তোমার গাড়ি যাবে, বাড়ি যাবে, বিষয় সম্পত্তি সব যাবে, অত দুঃখ কষ্ট নেবার মতন একা এরা নয়, চেঞ্জ হবে না। ইহুদিদের যেটা বলছেন, ইহুদিদের একটা, আমেরিকায় যেমন সবচেয়ে প্রসপারাস, আজকে আমেরিকা ইসরায়েলের পাশে এইরকম হিমালয়ান রকের মতো দাঁড়িয়ে আছে, তার একটা অবদান আছে আমেরিকান জুদের। সেরকম আপনার এখানে যারা ইন্ডিয়ানস আছে তারা সেভাবে ইন্ডিয়ার পক্ষে দাঁড় করানোর জন্য যদি করে, ওয়েল অ্যান্ড গুড, কে বারণ করছে? স্যার যেগুলো বললেন তার উত্তরে অনেক প্রশ্ন হতে পারে। আমি কিন্তু খুব দুঃখে কথাগুলো বলেছি, না, আনন্দেও না, কিচ্ছুতে না, অত্যন্ত দুঃখে বলেছি, সারা জীবন নিজের উপলব্ধি দিয়ে বলেছি। তো আমি ভাই এ বাড়ি সে বাড়ি ঘুরে তো আর আজকে এই বাড়িতে ঢুকিনি বা এই কথাগুলো বলছি না, সারা জীবন ধরে বলে আজকে সায়ান্নে এসে দেখছি ভাই, ওই যখন শুরু করেছিলাম 3 জন লোক শুনতো, আজকে 30 জন লোক শুনছে। তো এই যদি রেট অফ গ্রোথ হয় তাহলে একবারে হই ব্যাপার। রাকে হরি মারে কে, আরেকটা কথা যে মারে হরি রাকে কে। তাই জন্য আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়টা এখন ক্রমশ সত্য হতে চলেছে, মারে হরি রাকে কে। তাই কি করব? ঠিক আছে, তাহলে মানে স্যার যেগুলো বললেন অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আমাদের সত্যি সময় খুব কম, আর বিতর্কের স্কোপ নেই। দীপ আর অভিষেক শেষ করেছিল হাসিনার 1.5 কোটি বাঙালির স্বপ্ন পূরণ করতে, হিন্দু বাঙালির স্বপ্ন পূরণ করতে পারবে কিনা। তো হাসিনা তো, ওরা যখন লিখেছিল সেটা তখন তো বিং হিন্দু ইন বাংলাদেশ, তো হাসিনার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার আগে এটা তো নিছক বঙ্গানুপাত। তো সেই প্রশ্নের উত্তর তো দেওয়ার আর কেউ রইলেন না, হাসিনাই তো চলে গেলেন। তো আমরা আগামী দিনে আরেকটা একটু শেষ করে দিতে হবে। জিওপলিটিক্সটা না, গোটা জিওপলিটিক্সটা সারা সাউথ এশিয়াতে প্রথমত ছোট্ট জায়গায় না, ইন্দো চায়না ভাগ হয়ে গেছে, সেই দিকে ভেবে কারুর, হাসিনা ঠিক আছে, কিন্তু উই শুড নট পুট অল আওয়ার এগস ইনটু ওয়ান বাস্কেট। ফরেন ডিপ্লোমেসিতে আমাদের সকলের সঙ্গে কাজ করতে হবে, এবং যেরকম এখন মালদ্বীপের সরকার আমাদের বিরুদ্ধে ছিল, আমরা পক্ষে নিয়ে এসেছি, নেপালের সরকার বিরুদ্ধে ছিল, পক্ষে নিয়ে এসেছি,
সেই রকমভাবে আমাদের কাজ করতে হবে। বার্মার সরকার বিরুদ্ধে খেলছিল, পক্ষে নিয়ে এসেছি, সেইভাবে কাজ করতে হবে। কোনো দেশের ইন্টারনাল পলিটিক্সে আমাদের ইনভলভ হওয়া দরকার নেই, তাতে আমাদের ফরেন পলিসিতে অসুবিধে হচ্ছে। ইন্টারনাল পলিটিক্স তারা সামলাক, আমাদের এক্সটার্নালি উই হ্যাভ টু কিপ গুড রিলেশন, এবং কিভাবে গুড রিলেশন করতে হবে আপনার ডিপ্লোম্যাটিক্যালি ভাবতে হবে। অনেক ধন্যবাদ স্যারকে। আর আপনাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়েছেন এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে। আর যারা মিডিয়ার যারা এসেছিলেন তারা কাভার করেছেন গুরুত্ব দিয়ে, তাদেরকেও আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ। শুভরাত্রি সবাই। বইটার প্রকাশকের দিক থেকে বলি, বইটার সামগ্রিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য, বাণিজ্যিক সাফল্য প্রার্থনা করি। আর বাংলাদেশে যে সম্প্রদায় নিয়ে ওরা কথা বললেন তারা সুস্থভাবে বাঁচুক, নাহিদ আর নির্মল একসঙ্গে হাত ধরাধরি করে চলুক, সেটাই আমাদের কামনা। শুভরাত্রি।